সকলকে স্বাগতম সভাকথনের আজকে আমাদের ৫৫তম পর্বে। এই ৫৫তম পর্বে আমরা হচ্ছে দুইজন মানুষকে হচ্ছে যে আমন্ত্রণ করেছি এবং তারা দুইজন হচ্ছে ইয়াং এনার্জেটিক এবং হচ্ছে দুইজনই হচ্ছে তাদের ছাত্র সংগঠনের অত্যন্ত আহ, আহ, ছাত্র সংগঠন করতেন এবং ছাত্রলীগ এবং ছাত্র দলের দুইজন সাবেক নেতা। বর্তমানেও তারা রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি আপনাদের সাথে সময় ক্ষেপণ না করে আমাদের পরিচয় করে দিই। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদ, ভাইস চেয়ারম্যান রাঙ্গামালী উপজেলা পৌঠাখালী এবং সাবেক সভাপতি রাঙ্গামালী উপজেলা ছাত্রলীগ, এবং যিনি হচ্ছে রাঙ্গামালী উপজেলার যে নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হচ্ছে যে তাদের দলের যে হচ্ছে প্রার্থিতা তার বাহিরে গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করে এই সময় হচ্ছে একজন তরুণ রাজনীতিবিদ এবং অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিবিদ। আসসালামু আলাইকুম ভাই, আপনাকে স্বাগতম আমাদের প্রোগ্রামে। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন আমার পছন্দের একজন মানুষ এবং হচ্ছে যে যিনি হচ্ছে যে মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগে এবং একই সাথে সাধারণ সম্পাদক বরিশাল দক্ষিণ জেলা মহিলা দল, এবং যিনি হচ্ছে যে বরিশাল এর ছাত্র দলের সাবেক সদস্য এবং একজন ছাত্র নেত্রীও, সোনালী ছাত্র দলের নেতা। আসসালামু আলাইকুম আপু, আপনাকে স্বাগত। ওয়ালাইকুম সালাম, আপনাকেও স্বাগতম, ধন্যবাদ। আপু হচ্ছে যে আপনাকেও ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম আজকে প্রোগ্রামের বিষয় নির্ধারণ করা হয়েছে করোনা কাল ও আমাদের রাজনৈতিক সংগঠনের দায়বদ্ধতা। আমরা যারা আসলে আপনারা যারা রাজনীতি করেন তো হচ্ছে যে তা আমাদের একটা দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, সমাজের মানুষের প্রতি। সেই জায়গা দিয়ে আপনারা কি কাজ করেছেন সেই কথাগুলো আপনাদের কাছে শুনতে, যারা আপনাদের সংগঠনের কথাগুলো শুনবো। এর বাইরে হচ্ছে যে আপনাদের ফিউচার প্ল্যান, আপনাদের ব্যক্তিগত জীবনের কথাগুলো আমরা কিছু শুনবো। আমি হচ্ছে যে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আমরা বলবো যে আমাদের সভাকথনের যে পেজটি আছে পেজটি লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং একই সাথে কোনো প্রশ্ন কোনো মতামত থাকলে আপনারা আমাদের পেজে হচ্ছে কমেন্ট করতে পারেন, আমরা আমাদের সম্মানিত অতিথির কাছে পৌঁছে দেবো। এবং প্রোগ্রাম নিয়ে যদি আপনাদের কোনো ধরনের কথা থাকে তাহলে আমরা হচ্ছে যে একটি নাম্বার দিই, এই নাম্বারে আপনারা হচ্ছে যে যে কোনো মতামত আপনারা জানাতে পারেন। নাম্বারটা হচ্ছে 01745780330, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা হচ্ছে যে প্রোগ্রামে চলে যাই। আমি প্রথমে যাব হচ্ছে যে ফারজানা আক্তার রোজি। আমাদের হচ্ছে রোজি আপু, করোনাকালীন সময় আপনি এবং আপনার সংগঠন মহিলা দল নিয়ে কেমন আছেন? আসলে করোনাকালীন সময় ভালো থাকার কথা না, সবাই আমরা অসুস্থ এখন, মানসিক ভাবে, শারীরিক ভাবে, সব দিকেই অসুস্থ। কিন্তু আমরা মানে আমাদের দল থেকে আমরা আহ যথেষ্ট প্রচেষ্টা করেছি মানুষের পাশে যাওয়ার, কাছে থাকার। যেমন আর্থিকভাবে, তারপর কিছু খাবার, যেভাবেই হোক আমরা তাদের পাশে থাকার সহযোগিতা করেছি, তাদেরকে সহযোগিতা করেছি, যেমন হ্যান্ড স্যানিটাইজার, তারপর মাস্ক ইত্যাদি, এবং তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি আমার দল থেকে। এবং আমরা মহিলা দল থেকে, যুব দল থেকে, ছাত্র দল থেকে, আমাদের বিএনপির প্রতিটা অঙ্গ সংগঠন, হ্যাঁ, আমরা এ ব্যাপারে খুব সক্রিয় ভূমিকা পালন করেছি। হ্যালো। আবার হচ্ছে যে আপনি নিজে ব্যক্তিগতভাবে কেমন আছেন আর কি করোনা মহামারীর হ্যাঁ, মধ্যে? ব্যক্তিগত করোনাকালীন ওই যে ব্যক্তিগতভাবে তো ভালো নেই, কারণ আমাদের আশেপাশের মানুষ আমরা মানে বেশি হয়েছে যে আমি যে ওয়ার্ডে থাকি সেই ওয়ার্ডে বেশি হয়েছে মানে নিম্ন বিত্তমানের মানুষ। ওরা আসলে এই করোনাটাকে মানে সেইভাবে করতে পারতেছে না, যেমন ওরা মানতেছে না। হ্যাঁ, ওরা মাস্ক ব্যবহার করে না, ওরা স্যানিটাইজার ব্যবহার করতেছে না, আর ওদের দোষ না, ওরা হচ্ছে মানে জি একদম আপু, খেটে খাওয়া মানুষ। এই হ্যাঁ, কথাগুলো হচ্ছে যে আমরা শুনবো। যেহেতু হচ্ছে যে আপনিও আসলে ভালো নেই, মানুষ সাধারণ মানুষ ভালো নেই, সেই কারণে আমি হচ্ছে যে মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদ, মাননীয় উনি হচ্ছে উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান রাঙ্গামালী উপজেলা, একই সাথে সাবেক সভাপতি রাঙ্গামালী উপজেলা ছাত্রলীগ। এবং আমরা জানি যে খালিদ বিন ওয়ালিদ ভাই অনেক জনপ্রিয় একজন মানুষ এবং একজন তরুণ রাজনীতিবিদ। তো খালিদ বিন ওয়ালিদ, আপনি এবং আপনার উপজেলার মানুষকে নিয়ে করোনা মহামারীতে কেমন আছেন? জি, ধন্যবাদ শামীম ভাই, এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফারজানা রোজি আপু। আপনি অবশ্যই আমার অনেক সিনিয়র, আমি আপনাদের মোস্ট জুনিয়র হব। আমি
প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই চ্যানেলটি দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশের সর্বদক্ষিণে একদম বঙ্গোপসাগরের কূল ঘেঁষা রাঙাবালী, নবগঠিত রাঙাবালী উপজেলা বাসীর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। তো করোনাকালীন যে সময়কাল আমাদের বাংলাদেশে যে কোভিড-19 যে মহামারী, এই মহামারীটা পৃথিবীর ন্যায় বিশ্বের প্রতিটা রাষ্ট্রে যেরকম মহামারী, সেইটা আমাদের বাংলাদেশের অবস্থা আমি ভালো বলবো না, অথবা প্রাকৃতিক কারণে তাৎক্ষণিক আমরা কিছুটা ভালো থাকলেও ভবিষ্যৎটা খুব খারাপ আমার যতটুকু মনে হয়। তার ভিতরে আপনি জানেন আমি একটি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। আমি রাঙাবালী উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি, প্রায় এক যুগের মতো ছাত্রলীগ করে এসেছি। তো আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, দেশরত্ন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে, শুধু করোনা বলবো না, বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরবর্তী সময়ে আওয়ামী লীগের যে নীতি নির্ধারক এবং যে সংগঠনকে আগলে রেখেছে, বাংলাদেশটাকে আগলে রেখেছে, সেই জন্য শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের নয় আমার রাঙাবালী উপজেলা, আমি প্রথম ধাপে আপনার করোনার শুরুতে আমরা 4টা রোগী পেয়েছিলাম, মানে 4 জন পজিটিভ পেয়েছিলাম। তো সেই 4 জনকে আমরা সাথে সাথে কোয়ারেন্টাইনে রাখার পর তারপর তাদেরকে চিকিৎসার মাধ্যমে তারা এখন পুরোপুরি সুস্থ। তারপর থেকে আমাদের এখানে করোনাটা ওইভাবে অংশগ্রহণ করতে পারেনি আমি বলবো। এই কারণে আমরা সচেতন ছিলাম, আমাদের রাজনৈতিক সংগঠনগুলো, তারপর উপজেলা প্রশাসন, আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে মানুষকে কিভাবে সচেতনতা সৃষ্টি করা যায় মানুষের পাশে ছিলাম। মানুষের খাদ্যদ্রব্য থেকে, লকডাউনের ভিতর মানুষের বাড়িতে বাড়িতে খাদ্যদ্রব্য থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজার বলেন, মাস্ক বলেন, মানে যা যা প্রসাধনী আছে সকল কিছু দিয়ে মানুষের পাশে ছিলাম, যার কারণে আল্লাহ হয়তো আমাদেরকে এখন পর্যন্ত করোনা মুক্ত রেখেছে। জি, মানে আপনি ভালো আছেন বা আমরা সবাই ভালো আছি, এই কথাগুলো শুনতে আমাদের ভালো লাগে। আমি হচ্ছে যে ফারজানা আক্তার রোজি আপুর কাছে যাব এবং হচ্ছে যে আপুর কাছে জানতে চাইবো, আপু আপনারা যে সাহায্য সহযোগিতা করছেন সেগুলো অনেকে বলছে যে প্রয়োজনের তুলনায় খুবই সামান্য, এবং আসলে এই সাহায্য সহযোগিতা করতে গিয়ে আসলে কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন, যেটা আসলে সব বিএনপি নেতারাই বর্তমানে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সময় বলে থাকে। তা আপনি কি বলবেন? না, সাহায্য সহযোগিতা আসলে আমাদের যে জনগোষ্ঠী, হ্যাঁ, আমাদের আসলে সবার মন তো, যেহেতু আমরা এত বছর বিরোধী দলে আছি, হ্যাঁ, এবং আমরা মানসিক ভাবে কিন্তু অতটা সুস্থ না। যেমন আমাদেরকে এই সরকারের আমলে যেমন আমরা গুম, খুন, হত্যা, বিভিন্ন কেস মামলা বিভিন্ন ভাবে আক্রান্ত। তা আমরা দেখা যাচ্ছে তারপরও আমরা সবকিছু উপেক্ষা করে আমরা চেষ্টা করেছি জনগণের পাশে যাওয়ার। হ্যাঁ, সবার মন তো আসলে জয় করা সম্ভব না, কারণ আমাদের দেখা গেছে আমাদের একটা ওয়ার্ডে 20,000 লোক আছে, 20,000 লোককে তো আমরা আসলে সাহায্য করতে পারি, কিন্তু করা অত্যন্ত জরুরি ছিল এবং সরকারের কাছ থেকে আমরা এটা আশা করেছিলাম। দেখা যাচ্ছে 6 মাস করোনা, এই করোনা সমস্যা 6 মাস, এই 6 মাসের ভিতরে আহ মানে শুনেছি, দেখি নাই যে কিছু সাহায্য পেয়েছে কেউ। যেমন আমরা আমাদের যে আমার যে নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, তার নিজের আর্থিক সহায়তায় আমরা অনেককে চেষ্টা করেছি, হ্যাঁ, হয়তো বা সবাইকে খুশি করতে পারে নাই। তারপর আমাদের যে যুব দলে আছে পারভেজ এখন বিপ্লব ভাই, সে অনেক সহযোগিতা করতেছে এখন পর্যন্ত সে, এবং আমাদের জিয়া ফাউন্ডেশন থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করতেছি, এখন পর্যন্ত আমরা করতেছি, চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো চেষ্টা করছি আমরা সবার কাছে যাওয়া, সবাইকে খুশি করার। কতটা পারবো তা ঠিক জানি না, তবে চেষ্টা চালাচ্ছি আমরা। জি জি, আমি হচ্ছে যে মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদ ভাইয়ের কাছে যাবো এবং জানতে, এবং একটি কথা বলি যে হচ্ছে যে বাংলাদেশের দক্ষিণে যে উপজেলাটি এবং যেটা একটি দ্বীপ, যার চারপাশেই হচ্ছে নদী বেষ্টিত, যেগুলো ইউনিয়ন আছে, ইউনিয়ন গুলোরও হচ্ছে যে মধ্যে হচ্ছে দ্বীপ, একটা ইউনিয়ন থেকে আরেকটা ইউনিয়নে আসলে যোগাযোগ ব্যবস্থাও হচ্ছে যে নদী, কিন্তু একটি সম্ভাবনাময় উপজেলা। কারণ হচ্ছে যে সেখানে বর্তমান সরকারের অনেক প্রজেক্ট গুলো বাস্তবায়িত হচ্ছে যে
সেই হিসাবে আমাদের হচ্ছে রাঙ্গামালী উপজেলাটা অনেক সম্ভাবনা, এবং আমাদের মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদ ভাই হচ্ছে যে বাংলাদেশের সর্বকনিষ্ঠ উপজেলা ভাইস চেয়ারম্যান। তো আমরা হচ্ছে যে মানে একজন তরুণ উদীয়মান রাজনীতিবিদের কাছ থেকে অনেক কিছু আশা করি। তো আমি বলবো যে মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদ ভাই, আপনারা আসলে উপজেলা প্রশাসন বা আপনি নিজে ব্যক্তিগতভাবে মানুষদেরকে এই সময়টাতে আসলে কি কি সহযোগিতা করেছেন, এবং সেই সহযোগিতা কি যথেষ্ট ছিল? জি শামীম ভাই, আমি বলছি। তো আমি প্রথমেই রোজিনা আপাকে বলবো না না, রোজি না, যে ফারজানা খান আপনি রোজি। সরি, হ্যাঁ ফারজানা ফারজানা খান খান রোজি। রোজি। জি রোজি, হ্যাঁ। জি জি, ফারজানা খান রোজি। আচ্ছা, রোজি আপা, আপনাকে বলবো যে আসলে রাজনৈতিক যদি অবস্থান থেকে বলেন, আপনি আপনি রাজনৈতিক ভাবে আপনি একজন দলের নেত্রী বা দলের একটা পোস্ট পজিশন হোল্ড করতেছেন। তো এই জায়গা থেকে আপনি বলতে পারেন না অন্য দলের বিরুদ্ধে বলবেন, এটাই স্বাভাবিক। তো করোনাকালীন মুহূর্তে অন্তত আহ, একটু বুঝে শুনে বলবেন, মানুষ তো আসলে মরণশীল। এমন যেন না হয় আমার শেষ কথাটা যেন মিথ্যা হয়, এমন যেন না হয়। তো যাই হোক, আমি গুণফুমের দিকে পরে গেলাম। তা আমি বলবো যে আমাদের রাঙাবালী উপজেলা জমাপাওয়ার সম্ভাবনাময় একটা উপজেলা, এবং বাংলাদেশের সর্বদক্ষিণে, আমি প্রথমেই বলেছি এটা 96-তে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে জননেত্রী শেখ হাসিনা এই রাঙাবালিকে একটা ইউনিয়ন থেকে একটা থানায় রূপান্তরিত করেছে, এবং 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে নেত্রী বিরোধী দলে থাকা অবস্থায় রাঙাবালিতে ছিলেন। তখন এই রাঙাবালির লক্ষ লক্ষ মানুষের চাওয়া পাওয়া ছিল। আমি ছিলাম সেই অনুষ্ঠানে, নেত্রীর সামনে থাকার মতো সৌভাগ্য হয়েছিল। তো যদিও তখন অনেক ছোট ছিলাম। তো তখন আমাদের স্লোগান একটাই ছিল, রাঙাবালী উপজেলা চাই। তো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নেত্রী তখন কথা দিয়েছিলেন যে আমি এই রাঙাবালিকে উপজেলায় রূপান্তরিত করব। সে কথা রেখেছেন, এই উপজেলা দিয়েছেন আমাদেরকে। তো আমাদের এই নবগঠিত উপজেলায় বিদ্যুৎ, বাংলাদেশের সব জায়গায় মোটামুটি বিদ্যুৎ হয়ে গেছে, আমাদের উপজেলাও বিদ্যুৎ চলে আসছে বলাই যায়, কারণ বিদ্যুতের যে সরঞ্জাম সবকিছু চলে আসছে, সাবস্টেশনের কাজ চলতেছে। খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার, সেই অঙ্গীকার অনুযায়ী আমরাও বিদ্যুৎ পেয়ে যাব। তো আমি বলবো রাঙাবালী উপজেলাটা হচ্ছে পটুয়াখালী 4 আসনের আওতাধীন। কলাপাড়া, মরিপুর, রাঙাবালী, এই দুটি উপজেলা, একটি থানা এবং পৌরসভা আছে 2টা। এইগুলো নিয়ে এই পটুয়াখালী 4 আসন। আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ মহিবুর রহমান মহিব ভাই, আমাদের জনপ্রিয় নেতা, তার নেতৃত্বে আমরা সুসংগঠনে ভাই আমি সংগঠিত আছি। আরেকটি হচ্ছে যে তো সম্পূর্ণ প্রশ্ন করবো, রাঙামাটি বলবো, খালিদ বিন ওয়ালিদ ভাই একটা সম্পূর্ণ প্রশ্ন করবো, সেটি এরকম যে আসলে আওয়ামী লীগ তো দীর্ঘদিন ধরে ক্ষমতায়, তো এত সময় লাগলো কেন একটা উপজেলা বিদ্যুতায়ন করতে? আপনি তো হচ্ছে যে সম্ভাবনাময় একটা উপজেলা, সে সমস্যাটা কি? হ্যাঁ আমি ওই কথাটাতেই যাচ্ছি। তো আমাদের রাঙাবালী উপজেলাটা হচ্ছে এরকম যে একটা টাইমে আমরা হয়তো বা ছোট সময় কিছুটা দেখেছি যে যদি একটা ইটের টুকরা দেখতে যেতে হতো তাইলে আপনার অন্য উপজেলায় যেতে হতো, এরকম একটা দ্বীপ অঞ্চল। সেই দ্বীপ অঞ্চলকে আপনার একটা আপনার রাস্তা হতে তো অনেক সময় লাগে, সেই রাস্তা পাকা হতেও আবার অনেক সময় লাগে, মাটির রাস্তা থেকে পাকা। তো আপনি আমি বলবো যে উপজেলা এটা একটা টাইমে তো ওই রাঙাবালি কাউ চিনতো না, কেউই চিনতো না রাঙাবালি। সেই জায়গায় একটা উপজেলা একটু সময় লাগবে। বিদ্যুতের ব্যাপারটা বলছি, এটা দ্বীপ অঞ্চল, এই জায়গায় আপনার বিদ্যুৎ আনতে হলে সাবমেরিনের মাধ্যমে হয়তো আনতে হবে, সাবমেরিন কেবলের মাধ্যমে, অথবা আপনার এটা লং প্রসেস, যার কারণে হয়তো একটু সময় লেগেছে। তো আমাদের উপজেলাটা হচ্ছে কোন জায়গায়, যে এক পাশে আপনার পায়রা সমুদ্র বন্দর, তারপরে আপনার তাপবিদ্যুৎ কেন্দ্র, এইদিকে কুয়াকাটা পর্যটন কেন্দ্র, এইদিকে সোনারচর একটা সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। তো এই দুই ইসের মাঝে হচ্ছে আপনার উপজেলা, এবং এই উপজেলার শেষ প্রান্তটা থেকেই বঙ্গোপসাগরের শুরু। তো আপনার এই দ্বীপ অঞ্চলে যা হয়েছে আওয়ামী লীগ সরকার দিয়েছে। তো এই জায়গাটা আমি বলবো আপনার কোনো কিছু পেতে তো একটু সময় লাগবে, চাইতে হবে, তারপর হয়তো বা পাইতে একটু সময় লাগবে। তো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের জননেত্রী শেখ হাসিনার যথেষ্ট চোখ আছে আমাদের উপর, এবং আমাদের যে কাজের যে অগ্রগতি, তাতে বেশি সময় লাগবে না, হয়তো বা 5 বছরের ভিতর আপনার রাঙাবালিটা হয়তো বা গুগলে সার্চ দেওয়ার মতো
সময় লাগবে না, এমনিতেই সবার চোখে এসে যাবে। ধন্যবাদ। ভাই খালিদ বিন ওয়ালিদ ভাই, আমরা যদিও হচ্ছে রোজি আপুর কাছে একটু যাব, তার আগে আমরা যেহেতু হচ্ছে একটা সম্ভাবনা আমরা উপজেলা যেমনটি বললেন বৈচিত্র্য, তারপরে বঙ্গোপসাগর, আসলে বঙ্গোপসাগরে যখন ঝড় বৃষ্টি বা ইয়ে হয়, যেটি বললেন যে উপজেলার চারপাশে নদী বেষ্টিত, ইউনিয়নের মধ্যে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না, তো বঙ্গোপসাগরে যদি কোনো ঝড় বৃষ্টি বা হচ্ছে যে মানে জলোচ্ছ্বাস এইগুলো হয়, তখন কি রাঙামাটি উপজেলার মানুষ অনেক বেশি রিস্কের মধ্যে থাকে, বা মানে প্রকৃতিভাবেই এটা কি, মানে আপনাদের তখনকার অবস্থা কি হয়? হ্যাঁ, অনেকটা এরকম বলা যায়। আমাদের তো এটা দ্বীপ অঞ্চল, আর প্রত্যেকটা ইউনিয়নই হচ্ছে আপনার আলাদা আলাদা। দেখা যায় একটা নদী পার হয়ে আবার অন্য ইউনিয়নে যেতে হয়, আবার একটা নদী পার হয়ে আবার ওই জায়গা থেকে অন্য ইউনিয়নে যেতে হয়। সেক্ষেত্রে আপনার আমাদের তো বাংলাদেশ, এটা তো আপনি জানেন, যার বিশেষ করে বঙ্গোপসাগর পারে যারা বসবাস করে তাদের তো বন্যা মুখোমুখি হতেই হবে। তো যার কারণে আমরা বন্যা উপভোগ বলবো, আমি উপভোগ করতে করতে এতটা সতর্ক যে আর আমরা বন্যার সাথে মোকাবেলা বলবো না, আমরা দুর্যোগের সাথে মানে এমন ভাবে জড়িয়ে আছি যে দুর্যোগ কোনো সম্ভাবনা আসলে আমরা বুঝতে পারি। এবং আমরা যে প্রশাসনিক ভাবে বলেন বা সাংগঠনিক ভাবে বলেন, আমরা জনগণকে এতটা সচেতন করি যে কোনো মানুষ যেন আশ্রয় কেন্দ্রের বাহিরে না থাকতে পারে। এবং সেক্ষেত্রে আপনার সিপিপি বলেন, আরো অন্যান্য সংগঠন আছে, সবাই যথেষ্ট আন্তরিকভাবে কাজ করি, যার কারণে বন্যায় আমাদের ক্ষয়ক্ষতিটা একটু কম হয়, যেটা হওয়ার কথা তার চেয়ে কম হয়। তারপরে ক্ষতি তো কিছু হবে। জি 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 ভাই, মানে এক কথা হচ্ছে যে আপনারা তাদের সাথে মানে মিশে গেছেন, বন্যার সাথে আপনারা মানে ওই প্রকৃতির সাথে আপনারা মিশে খাপ খেয়ে গেছেন। তো যাই হোক, হচ্ছে ইন্টারেস্টিং মজার ব্যাপার। তো আচ্ছা যাই হোক, আমি রোজি আপুর কাছে যাব। যে রোজি আপু, আপনি তো বিভাগীয় বরিশাল বিভাগীয় মহিলা দলের হচ্ছে যে সহ সাংগঠনিক সম্পাদক, যেটি মনে করা হয় 2014 সালের পরে বা 2014 সালে যে নির্বাচনের পরে বিএনপি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু বিএনপির নেতারা বলছে যে তারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আবার পুনরায় ক্ষমতায় আসবে। তা আপনি কি মনে করেন যে বিএনপি আসলে কি দুর্বল হয়ে যাচ্ছে, বা আপনাদের সাংগঠনিক? বিএনপি কোনোভাবেই দুর্বল হয় নাই, কারণ বিএনপির যারা নেতাকর্মী আছে তাদেরকে আমি এবং অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাই। আজকে আমার সুযোগ হয়েছে, কারণ আমি একটু আগে বলেছি যে আমরা যে নির্যাতনের মধ্যে দিন কাটাচ্ছি, হামলা মামলা গুম ধর্ষণ, আমি একই কথা আবার বলবো, এখন যে মানে ধর্ষণ যে হারে বাড়ছে, হ্যাঁ, তার মধ্যে আমরা যে সব প্রতিকূলতা, এত প্রতিকূলতার মধ্যেও যে আমরা সবকিছু সামলাইয়ে দলের জন্য কাজ করতেছি। হ্যাঁ, দল আমাদেরকে যখন ডাকছে তখনই আমরা নেমে যাচ্ছি, মাঠে কাজ করছি আমরা। হ্যাঁ, কিন্তু আমরা দুর্বল হইনি। দেখেন আমাদের যে নেত্রী বেগম খালেদা জিয়া, সে 75 বছর বয়সে 2 বছর সাজা কাটলো। হ্যাঁ, তা আমাদেরকে কিন্তু প্রতিহত করার অনেক ব্যবস্থা করছে, তারপরে কিন্তু আমরা মাঠে আছি, আমরা কাজ করছি, আমরা কিন্তু দুর্বল না। হ্যাঁ, আমরা কাজ করে যাচ্ছি, কোনোভাবেই কিন্তু আমাদেরকে আটকাতে পারে নাই। এবং আমাদের জানেন অনেক ছাত্র নেতা আছে, যুব নেতা আছে যারা গুম হয়েছে, মারা গেছে। কিন্তু তারপরে কিন্তু সবাই রাজপথে আছি আমরা। সাথে সাথে এটাও বললেন যে কি কারণে জেল খাটছে। না না অলিদ ভাই, আমি কিন্তু আপনার সময় কথা বলি নাই। অলিদ ভাই, আমি কিন্তু আপনার সময় কথা বলি নাই। হ্যাঁ, যাই হোক, জেলে আছিল কিসের জন্য আমি বলি, শোনেন, আপনারা যেভাবে অবৈধভাবে তাকে জেলে পাঠাইছেন এটা সব জনগণ জানে। আপনারা যে আপনাদের যে নেত্রী, তাদের নামে 111-এর সময় 14টা মামলা ছিল, সেই মামলাগুলোর একটারও কিছু হয় না, সব একদম শেষ হয়ে গেল, মামলা কোনো মামলাই নাই। আর আমাদের নেত্রীর, ঠিক আছে, যে মামলাটা আপনারা দিচ্ছেন সেই মামলায় 2 কোটি টাকার মামলায় 6 কোটি টাকা হয়ে আছে, তার একটা সিগনেচার নাই, তার কোনো প্রমাণ পান না। আপনারা অবৈধভাবে, হ্যাঁ, অনৈতিক ভাবে, এই দেশে কোনো বিচার নাই, আইন নেই, আপনারা তাকে আটকে রেখেছেন। মামলাটা যারা দিছিল শেখ হাসিনার নামে, সেই মামলাগুলো তারা দিয়েছিল। হ্যাঁ, কিন্তু সেই মামলাগুলো সব নিঃশেষ হয়ে গেল ক্ষমতায় এসে। আর বেগম খালেদা জিয়ার মামলাটা আপনারা এভাবে এই করলেন, ঠিক আছে, এটা সাধারণ জনগণ খুব ভালো বোঝে, কেউ বোকা নাই। হ্যাঁ হ্যাঁ, বলতে পারে না, কারণ আমরা যেরকম দলের দেশের জন্য আমরা যেরকম নিবেদিত, সাধারণ জনগণ তারা পেট ক্ষুধার মানুষ, তারা পারে না বলতে, সবাই জানে।
এই দেশের এখন কি ভয়ঙ্কর অবস্থা বলেন, চালের দাম, তেলের দাম, পেঁয়াজের দাম, সবকিছুর দাম মূল্যবৃদ্ধি। এই করোনাকারী একটা কারেন্ট বিদ্যুৎ বিল, যেটা বিদ্যুৎ বিল মাসে দিলে সাধারণ জনগণ দিতে পারতো, সেই বিদ্যুৎ বিলটা 2 মাসের 3 মাসের জমা করে একত্রে দিচ্ছে। পানির বিল 3 মাসেরটা জমা করে একত্রে দিচ্ছে। এই সাধারণ জনগণ কিভাবে এই বিল পরিশোধ করবে বলেন? আপনি যেভাবে বলছেন এইভাবে না, আসলে কি আপনি একটা পাকা রাস্তা দিয়ে গাড়িতে যাবেন, অবশ্যই তাকে ভাড়া দিবেন, আর যখন কাঁচা থাকতো তাহলে পায়ে হেঁটে যেতেন, কোথাও ভাড়া লাগবে না। অতএব এলাকায় উন্নয়ন হলে একটু তো ব্যয় হবেই, আপনি ব্যয় না করলে উন্নয়নটা হবে কিভাবে? আমি ব্যয় না করলে না না, আমার যে ব্যয়টা হবে, আমার ঘরে, ঠিক আছে, আমার ঘরে আয় কত, আমি কিভাবে এটা নিয়ন্ত্রণ? আমার তো আয় বাড়তেছে না, আমি কিভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস, আলু, চাল, ডাল, যেটা খেয়ে মানুষ বাঁচতে, সাধারণ মানুষ, সেটা তো তারা এখন খেতে পারছে না। কিন্তু আপনাদের সরকার এমন ভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, সাধারণ জনগণকে তাদের মুখের ভাষা, বাক শক্তি কেড়ে নিয়েছেন আপনারা, তারা সেটাও বলতে পারছে না। এটা আপনার ব্যক্তিগত ধারণা। না না, আমার ব্যক্তিগত, সাধারণ সবাই জনগণের ধারণা। আপনি তো ভাইস চেয়ারম্যান, ভাই আপনি শিক্ষিত লোক, ভাইস চেয়ারম্যান, আপনি ছাত্রলীগ করছেন, আপনি দেখেন আমার কথাগুলো ভুল নাকি? আপনি দলীয় ভাবে চিন্তা না করে আপনি একটু মানুষ হিসেবে চিন্তা করেন, দেখবেন আপনি সব রেজাল্ট পেয়ে গেছেন। আপনি চিন্তা করতেছেন ঠিকই, আমরা হচ্ছে যে মানে এই জিনিসগুলো আমি হচ্ছে অলিভ ভাইয়ের কাছে যাবো এবং অলিভ ভাইয়ের কাছে জানতে চাইবো যে এর আগে বলবো যে দর্শক আপনারা যদি কোনো প্রশ্ন অথবা অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামতের জন্য আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, আপনারা হচ্ছে যে আমাদেরকে যে কোনো পরামর্শ বা মতামত আমাদেরকে দিতে পারেন। এবং যারা প্রোগ্রামটি দেখছেন সমাগতনের পেজে হচ্ছে লাইক দিয়ে আমাদের প্রোগ্রামটা নিয়মিত দেখার অনুরোধ রইল। আমি অলিভ ভাইয়ের কাছে যাবো এবং জানতে চাইবো যে অলিভ ভাই আসলে হচ্ছে যে আওয়ামী লীগ তো অনেক দীর্ঘদিন ক্ষমতায়, তো সবার মধ্যে একটি ধারণা যে হচ্ছে যে আওয়ামী লীগ আসলে প্রশাসন নির্ভর এবং মাঠ পর্যায়ে আওয়ামী লীগ আসলে হচ্ছে যে তত একটা হচ্ছে শক্তিশালী না। তো আপনি কি মনে করেন একজন ছাত্র লীগের নেতা হিসাবে বা হচ্ছে যে এখনো যে হচ্ছে যে সংগঠন আছেন সেই হিসাবে কি বলেন? হ্যাঁ, ধন্যবাদ। তো শামীম ভাই, আমি বলবো যে আপা যে কথাগুলো বল, এটা মন গড়া কথা, প্রথমেই বলবো এটা। কেননা আপনি যদি বলেন যে প্রশাসনের উপর নির্ভর করে আওয়ামী লীগ, এটা ভুল ধারণা। কারণ আওয়ামী লীগ প্রতিষ্ঠা কোথা থেকে? না ভাই, এটা আমার ধারণা, মানে এটা এটা হচ্ছে সাধারণ মানুষ এটা মনে করে, মানে আমি বলি না আর কি। যাই হোক, শোনেন, এই সংগঠনটা কোথা থেকে উৎপত্তি? সংগঠনটা আজকের সংগঠন না। আমি প্রথমেই ছাত্রলীগ থেকে শুরু করি। এই সংগঠনটা হচ্ছে 1948 সালের প্রতিষ্ঠিত সংগঠন, যে সংগঠনের হাত ধরে এই ছাত্রলীগের মাধ্যমে, ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনার 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 মুক্তিযুদ্ধ পর্যন্ত যতগুলো আন্দোলন আছে, সবগুলোর আন্দোলনে কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তো যে সংগঠনটা তৃণমূল পর্যায়ে জনগণের মুখ থেকে উঠে আসা সংগঠন, সেই সংগঠন যদি আপনি বলেন বা আপনার ধারণা বা রোজিনাপার ধারণা যে প্রশাসনের উপর নির্ভর করে, তাহলে এটা মানে আমি কিভাবে উত্তর দেবো আমি বুঝতেছি না। এটা আসলে বোঝাই ভুল। আর ভার্সেস আপনি দেখেন বিএনপি সংগঠনটা কোথা থেকে উৎপত্তি, তো এই সংগঠনের অবস্থা এরকম থাকবে। এই সংগঠনের চেইন অফ কমান্ড কোথায়? আপনি দেখেন আজকে তাদের যে দলের যে ভাইস প্রেসিডেন্ট আছে, তাদের যে মন্তব্যগুলো, এগুলো মাইনে নেওয়ার মতো না। তারপরে আপনার একটা সংগঠন দেখেন, যে সংগঠনের একজন প্রধানমন্ত্রী ছিল, যে সংগঠনের এক্স প্রধানমন্ত্রী এবং নেত্রী, সে দুর্নীতির দায়ে যদি জেল খাটে, তার ছেলে যদি মনে করেন বিদেশে পলাতক থাকে, দেশের মাটিতে আসতে পারে না শুধু দুর্নীতির কারণে, তারা যদি বলে যে আওয়ামী লীগ প্রশাসনের উপর নির্ভর করে, এটা বলতে পারে স্বাভাবিক। কারণ লগি বইটার মিছিল তো আপনাদের মনে আছে, জনগণ কি না পারে। তো ওনারা তো পারে টকশোতে কথা বলতে বা জানালা দিয়ে উকি দিতে আন্দোলন কিরকম চলে। তারা আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করার আমি মনে করি না যে যুক্তিতে কত টাকা যুক্তি আছে তাদের। আওয়ামী লীগ জনগণের সংগঠন, এই সংগঠন ভেঙে যাওয়ার মতো সংগঠন এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে আওয়ামী লীগ একটা সুসংগঠিত সংগঠন। এই সংগঠন এইভাবে আপনার টকশোর মাধ্যমে বলেন বা ঘরের ভিতরে থেকে ফোনে কথা বলে এই সংগঠনকে কোনো ষড়যন্ত্র করে পিছনে নেওয়া সম্ভব না। আমরা জনগণের পাশে ছিলাম বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে, এখনো জনগণের পাশে আছি। যে কোনো মহামারী বলেন, যে কোনো অবস্থায় বলেন,
বাংলাদেশ আওয়ামী লীগ, এটা গর্বের সাথে বলি, এটা ঐতিহ্যবাহী সংগঠন, বাংলাদেশের গণমানুষের সংগঠন। জি, আমাদের যারা কমেন্ট করছে আমি একটু তাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করি। আসিফ মাহমুদ কমেন্ট করছে প্রিয় ওয়ালিদ ভাই। তারপর হচ্ছে মোস্তাক আহমেদ রাঙ্গামালী উপজেলার গর্ব প্রিয় ওয়ালিদ তালুকদার ভাই। তারপর হচ্ছে আসিফ আহমেদ রাঙ্গামালী উপজেলার গর্ব। তারপর হচ্ছে অনেকেই আমাদের সাথে কমেন্ট করছে, আমি কিছু মাত্র নামগুলো পড়ে যাই। শাহিদ হালদার, হচ্ছে জি এম শাহিন মাহমুদ, তারপর হচ্ছে সালে আহমেদ তুহিন, শাওন তালুকদার এবং এস এম কাউসার আহমেদ গাজী। তারপর হচ্ছে যে আমাদের এবং ডি দাস। তো হচ্ছে যে আমি হচ্ছে রোজিনা আপুর কাছে যাব এবং রোজিনা আপুর কাছে জানতে চাইবো যে সমসাময়িক সময়। আচ্ছা আচ্ছা, ফারজানা খান রোজি আপুর কাছে যাব এবং আপুর কাছে জানতে চাইবো আপু, যেমনটা হচ্ছে যে বর্তমানে ছাত্র দলের এবং যুব দলের কমিটি হচ্ছে, তো এই যে কমিটি হচ্ছে, তো হঠাৎ করে মানে দেশব্যাপী এতগুলো কমিটি, অনেকদিন ধরে ছাত্র দলের কমিটি হচ্ছে না, অনেক অনেক উপজেলা 18 বছর 17 বছর, অনেক উপজেলা যুব দলের দীর্ঘদিন ধরে কমিটি নেয়, হঠাৎ করে সবগুলো কমিটি হওয়ার কারণটা কি? অনেকদিন নাই, এই জন্যই তো আমরা কমিটি করতেছি। কমিটি তো প্রয়োজন, কমিটি না হলে নেতৃত্ব কিভাবে বাড়বে? ঠিক না? আমাদের তো বাড়াতে হবে নেতৃত্ব, আমাদের তো কমিটি করতে হবে একটা। এই যে আমি বললাম আমি ছাত্রদল করছি, আমার বয়স চলে গেছে, আমি ছাত্রদলে থাকতে পারিনি, তা আমাদের তো কমিটি করতে হবে। যে নেতা, যে ছেলেরা রাজপথে আছে তাদের যদি, এটাতে একটা মানে রাজনৈতিক পরিচয়, পরিচয় দরকার না? পরিচয় না হলে তো হবে না। তাই এখন তো আমাদের তৃণমূলের কমিটি গুলো দরকার, যেহেতু আমাদের কমিটি নাই অনেক বছর কমিটি নেই, কমিটিগুলো তো আমাদের করা একান্ত প্রয়োজন। না 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 আপু, আমি মানে সেটা কমিটি তো অবশ্যই প্রয়োজন, কিন্তু হঠাৎ করে কেন আপনারা মানে হচ্ছে যে কমিটি প্রয়োজন? না, এটা হঠাৎ না, এটা অনেকদিন ধরে প্রক্রিয়া চলতেছে, কিন্তু এখন আপনারা জানতেছেন এই জন্য যে কমিটিগুলো দিচ্ছে, এই জন্য প্রক্রিয়া অনেকদিন থেকে চলছে। মানে এবং এই কমিটি হচ্ছে যে আরেকটি জিনিস জানবো যে এই কমিটি আসলে মানে আগামী যে আপনারা যেটা বলেন যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনারা হচ্ছে যে ক্ষমতায় আসবেন, সেজন্য আসলে কতটুকু মানে ক্ষমতা রাখতে পারে বা কতটুকু হচ্ছে যে মানসম্মত কমিটি আপনি বলে বলে মনে করতেন? হ্যাঁ, আমি তো বলবো যে এখন যে কমিটিগুলো হচ্ছে মানসম্মত ভাবেই হচ্ছে। যেমন আমাদের আগে যে ছাত্রদল ছিল, ছাত্রদলে দেখা যাচ্ছে যে মানে এখন তো আমরা ছাত্রদল সব ইয়ং জেনারেশন নিচ্ছি, যাদেরকে দিয়ে নেতৃত্ব দেওয়া যাবে, হ্যাঁ, যারা কাজ করতে পারবে মাঠে। এবং আমি তো বলবো যে ছাত্র দলের একটা বড় ভূমিকা থাকে যে কোনো দলের, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, হ্যাঁ, মহিলা দল, সব মিলিয়ে সক্রিয়ভাবে কাজ করতে হবে আমাদের। এবং এইভাবেই সম্ভব, আসলে আমরা জয় করতে পারবো ইনশাল্লাহ। আমরা জয় করবে, এই কমিটির মাধ্যমেই ছাত্র রাজনীতি আগাই যাবে আমাদের। আর আর একটি হচ্ছে কথা জানবো, সেটি হচ্ছে যে আপনি তো মহিলা দলের বিভাগীয় সহ সাংগঠনিক, আসলে মহিলা দলের কি কমিটি নিয়ে বর্তমানে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে, বা মহিলা দলকে পুনর্গঠিত করা? মহিলা দলের কমিটি আমাদের দুইটা হয়েছে, একটা হয়েছে জেলা উত্তর মহিলা দল এবং জেলা দক্ষিণ মহিলা দল, দুইটা কমিটি হয়েছে এবং আংশিক, এটা পুরোপুরি হয় নাই, ফুল হয় নাই। এখন আমরা আগাইতেছি কমিটি করার জন্য, কিন্তু আসলে মহিলাদেরকে এখন নামানো খুব কঠিন ব্যাপার হয়ে গেছে আমাদের জন্য। কারণ যেভাবে এই দেশে এখন ধর্ষণ, তারপর শ্লীলতাহানি যেভাবে হচ্ছে, তাতে তো আসলে মহিলাদের এখন রাজপথে নামা মানে খুবই কষ্টকর। কারণ এখন তো এদের কোনো নিরাপত্তা নেই। আপনি দেখতে পাচ্ছেন যে টিভি খুললেই দেখতে পাবেন, ফেসবুক খুললেই দেখতে পাবেন কি হারে ধর্ষণ হচ্ছে। আবার আসবো, আমি হচ্ছে একটু অলিদ ভাইয়ের কাছে যাবো এবং অলিদ ভাই সে যেমনটি বললো যে হচ্ছে কমিটি হচ্ছে গঠন করতে হবে। তো আমার কাছে হচ্ছে যে আমি হচ্ছে যে পেপারে সবসময় লেখালেখি করার চেষ্টা করি, আমার ছোট মানুষ, অনেক কিছু জানি না, অনেক কিছু শেখার অনেক সময়। আজকে আমি একটি কলাম লিখেছিলাম, সেটি যদি আপনি বিষয় হচ্ছে যে গণতন্ত্র ও রাজনৈতিক দল। তো মানে কলামটা ছিল এরকম, আমি যদি একেবারেই শুরুতে বলি যে আমরা যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা বলি, আসলে যে আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি বা বাংলাদেশে যতগুলো জাসদ বাসদ যতগুলো সংগঠন আছে, তারা মানুষের সবসময় গণতন্ত্রের কথা বলে বা গণতন্ত্রের কথাগুলো মানুষদের কাছে ব্যবহার করে, তারা নিজেদের দলে যে জনগণই দেশের মালিক এটা বলে, নিজেদের দলে কাজ করার জন্য চেষ্টা করে। আসলে এই জায়গাটা দিয়ে আমরা কি আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া হাঁটি? একটা দেশের আমরা দেখি কমিটি যখন গঠন করা হয় তখন কেন্দ্র থেকে কমিটিগুলো দেওয়া হয়,
কেন মানে ওয়ার্ড থেকে মানে ইউনিয়ন, আপনি তো হচ্ছে একেবারে ইয়াং জেনারেশন, এই কারণে আপনার কাছে এই প্রশ্নটি করা যে হচ্ছে যে ওয়ার্ড থেকে ইউনিয়নের ওয়ার্ড কমিটির মাধ্যমে ইউনিয়ন কমিটিগুলোর মাধ্যমে উপজেলা কমিটি, উপজেলার মাধ্যমে জেলা, জেলার মাধ্যমে কেন্দ্র। তো এইটা প্রক্রিয়া না হলে আমরা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আজকে বিএনপি রাজনীতির কথা বলে, আওয়ামী লীগ রাজনীতির কথা বলে, জাতীয় পার্টিও হচ্ছে যে একই গণতন্ত্রের কথা বলে, কিন্তু নিজেদের মধ্যে আসলে গণতান্ত্রিকটা প্রক্রিয়াটা দেখা যায় না কেন? এই ব্যাপারে কি বলবেন? প্রশ্নটা কি আমাকে করছেন? আপনার দুইজনকেই, আপনার শুনবো, তারপর আমরা ফারজানা রোজিনা আপনার কাছে যাবো। তো আমি একটু ফারজানা রোজি আপনার কথা বলি, দর্শনের কথা বলছেন। আসলে আমি একটা উদাহরণ দেব। আপনি মনে করেন আপনার নারিকেল গাছ ডাব চুরি করলো, যে কোনো একজন চোর, সে যদি পাঞ্জাবি আর টুপি পরা থাকে তার মানে সে হুজুর না। এখন মূল যে কথাটা যে হ্যাঁ ঠিক আছে, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় সেহেতু অনেকে সুযোগ নিতে আসবে, এটাই স্বাভাবিক। অথবা কিছুটা অসচেতনতার কারণে কিছু লোক আশপাশ দিয়ে জামাত বিএনপির আশীর্বাদ পুষ্ট যারা আছে তারা আসবে এবং তারা এসে দলের ভিতরে একটা অপকর্ম করবে। এছাড়া তার আন্দোলন করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের যে উন্নয়নের ধারা, শেখ হাসিনার অলিদ ভাই এইভাবে বললেন না। শোনেন অলিদ ভাই, আপনাকে একটা কথা মনে করাই দেয়, ওই যে মখা আলমগীর বলেছিল যে জামাত শিবির ধাক্কা দিয়ে রানা প্লাজা ফালাই দিয়েছে। আপনারা তো সেই সংগঠনের লোক না, আপনি তো এভাবে বলবেনই। শোনেন, আমি ফারজানা খান রোজি, আমি শুধু স্লোগান দিয়েছিলাম, শোনেন আমি শুধু স্লোগান দিয়েছিলাম যে জিয়ার সৈনিক আমি, এজন্য আমাকে সদরঘাট ফালিয়ে আমাকে আপনার ছাত্রলীগের ছেলেপাল আমাকে মেরে ফেলে মনে করছিল যে আমি মারা গেছি, সেটা ভেবে চলে আসছিল। হ্যাঁ, আমি নিজে নির্যাতিত, আমি অন্যের কথা বাদ দিলাম, আমি শুধু স্লোগান দিয়েছি যে জিয়ার সৈনিক, সেজন্য আমাকে সদর রোডে ফালিয়ে অন্তত 50 জন ছাত্রলীগের ছেলেপাল আমাকে মেরেছে। হ্যাঁ, আমি যখন ভাবছে যে আমি মারা গেছি তখন তারা চলে আসছে। আমি সেই রোজে আমি নিজে নির্যাতিত, আমি অন্যের কথা বাদ দিলাম। এবং ওই যে বললাম যে মখা আলমগীর যেখানে বলতে পারে যে রানা প্লাজা ভাঙ্গি বলাইছে। যাই হোক, আপনি যেহেতু এটা বলছেন, আমরা আবার এরকমটাও দেখেছি যে আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী, সে বলছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে লঞ্চ ডুবার পরে। না আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে সেটা কিন্তু আল্লাহ দোহাই অনেকেই বলে, এবং সেই কথার জন্য হ্যাঁ এটা কিন্তু এমন কোনো খারাপ কথা না, সে সরল মনে বলেছে যে আল্লাহর মাল আল্লাহ। আর মখা আলমগীর কি বলছে, একদম পাগলের পড়লাম যে রানা প্লাজা ধাক্কা দিয়ে জামাত শিবির ফেলাই দিয়েছে। এই জায়গা থেকে পিছনে হটানোর জন্য যারা আপনারা ভাই এই পিছনের গান বাদ দেন, জামাত শিবির বিএনপি চারদিকে জোট এটা করছে, এগুলো বাদ দেন। আপনারা অক্ষম, আপনাদের সরকার প্রোটেকশন দিতে পারছে না, আপনারা অক্ষম ভাই, স্বীকার করেন সেটা। আমি অবশ্যই মানবো আপনি সৈনিকের সৈনিক, আপনাদের যে নেতা সে, আমি গর্ব করে বলি আমি জিয়ার সৈনিক। হ্যাঁ যাই হোক, আপনি সৈনিকের সৈনিক, আমিও মানলাম। তো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের যে উন্নয়নের ধারা যে বহমান আছে, বাংলাদেশটাকে আপনার উন্নয়নের ধারা আপনি তো ভাই বরিশালে এসে দেখেন, বরিশালের কোনো রাস্তাঘাট নাই, খাল ভরে গেছে, হ্যাঁ পানি পাই না, বিদ্যুতের বিল 6 মাসের টাকা আসে। বরিশালে এসে দেখেন যে আমরা কি হালে আছি। হ্যাঁ, আমাদের যে মেয়র এখন বর্তমান কিশোরী ইয়ং, তাকে ইয়ং হিসাবে একটা আশা ছিল, এখন দেখেন যে মেয়রের চেহারা আমরা দেখি না, তাকে অফিসে যে পাই না, প্ল্যান বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, মানুষ ঘর বাড়ি করতে পারতেছি না, কাজকর্ম করতে পারতেছে না, সবকিছুর দাম ঊর্ধ্বগতি। হ্যাঁ, আপনি বরিশাল এসে দেখেন রাস্তাঘাটের কি অবস্থা, ভাঙ্গাচোর, আমরা চলাফেরা করতে পারি। আমরা তো আমাদেরটা দিয়েই বলবো নাকি, আমি তো চিটাগাং এর কথা বলবো না, আমি বরিশালের কথা বলবো। আমি আপনার কথায় আমি আরেকটা অ্যাড করে দিচ্ছি যে আপনি কেন পান না আমি সেটা বলে দিচ্ছি। সাধারণ মানুষের কারণে আপনি হয়তো বা কিছু ভিআইপি মানুষ পান না, এক। দ্বিতীয় কথা হচ্ছে রাস্তায় আমরা ভিআইপি না ভাই, আমরা অত্যন্ত নিরিবিলি, আমরা একদম ভিআইপি না, আমরা কিচ্ছু পাই না। শোনেন, আপনাদের এই যে আপনাদের সমস্যা কি জানেন, আপনারা ছোট ছোট পোলাবান, ছোট ছোট বাচ্চা পোলাবানদেরকে একদম ক্ষমতা দিয়ে দিচ্ছেন। আজকে 15 বছর যাবত, প্রায় 12-13 বছর ক্ষমতায় আছেন। এখন ক্ষমতা পেয়ে তারা
এমন উচ্ছৃঙ্খল হয়েছে যে এখন আর সবচেয়ে বড় সমস্যা কি জানেন, যে এই যে বাচ্চাদের হাতে মোবাইল ফোন হয়ে এখন এইটা সরকারের, আমি বলবো আমার পক্ষ থেকে সরকারের অবশ্যই এটা নিয়ন্ত্রণ করে, 18 বছরের নিচে কোনো বালককে স্মার্টফোন ব্যবহার করতে দেওয়া উচিত না। এবং দেখেন আপনি শিক্ষা খাত কিভাবে ধ্বংস করছে, শিক্ষা খাত কিভাবে, কোনো বাচ্চাদের পরীক্ষা নিচ্ছে না। আপনি শিক্ষকরা বাজারে যাচ্ছে, সব জায়গা যাচ্ছে, রাস্তায় হাঁটছে, চা খাচ্ছে, অথচ বাচ্চারা পরীক্ষা দিতে পারবে না। আপনার বাচ্চা যদি থাকে রোজি আপা, ফারজানা রোজি আপা, যে হচ্ছে যে যদি স্কুল কলেজ খুলে দেওয়া হয়, সেক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী আসলে যদি মারা যায়, তাহলে তো হচ্ছে যে দেশে অনেক আন্দোলন শুরু হবে। না না না, এটা তো সামাজিক দূরত্ব মেনটেন করে। না না, শোনেন ভাইয়া, শোনেন অলিদ ভাই, শোনেন, সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে কিন্তু পরীক্ষাটা নেওয়া যেত। আপনি দেখেন এখন যে রেজাল্টটা দেওয়া হবে, একটা ছেলে এসএসসি তে যদি এ পায়, সে আরো ভালো পড়াশোনা করে সে এ প্লাস পাওয়ার চিন্তা করতেছে। এখন আপনারা এখন এই সরকার কি করতেছে, যে তাদের সে এসএসসি তে কি হয়েছে, পিএসসি তে কি পাইছে, এইটা চিন্তা করে রেজাল্ট দিচ্ছে। আপনি বলেন আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎটা কি? আপনার ছেলে মেয়েকে নিয়েও তো আপনার একটা ভালো চিন্তা থাকবে। হ্যাঁ, শিক্ষা খাত থেকে সবকিছু ধ্বংস হয়ে গেছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমি বলি, আপনি আমারটা শেষ করুন, তারপরে এক মিনিট ভাই, আমি এক মিনিট বলি। আমি তারপর দেখেন এই যে বাচ্চা ঠিক আছে, আপনি বলেন, আমি বলছি, আপনি বলেন। না না, আপনি বলেন বলেন অলিদ ভাই, বলেন। তো বিষয়টা হচ্ছে যে কথাটা বলতেছিলাম, আজকে বাংলাদেশের যে উন্নয়ন, সেই উন্নয়নে শুধু আমরা একা ভোগ করতেছি না, এই ভোগটা সকল মানুষ ভোগ করবে, এটাই স্বাভাবিক। আমি উন্নয়ন দেখি না ভাইয়া, আমি উন্নয়ন বলে তো আমি মানবো না। আমার কথাটা শেষ করতে দেন, তারপর আপনি বললেন। তো হ্যাঁ বলেন। আমি জানি না কেন আপনার, যেহেতু আপনারা আমাদেরকে ওই রকম শত্রু মনে করেন, তো শত্রু মনে করাটাই স্বাভাবিক। তো আপনার কাছে উন্নয়নটা আপনার চোখে লাগবে না, এটাই স্বাভাবিক। যেহেতু আপনি দেখেন, আপনারা ভালো কোনো জায়গা, সরকারের যে বদনামটা আছে, সরকারের যে দুর্নামটা আছে, কোনো অন্যায় করে ফেললো, এইটা কিন্তু আপনারা তুলে ধরবেন। জাস্ট সরকারের যে উন্নয়ন, সেটা কিন্তু আপনাদের চোখে বাজবে না। সেই দিক থেকে আপনি মেয়রকে পাইতেছেন না, সাদিক ভাইকে পাইতেছেন না, তারপরে বরিশালে কোনো উন্নয়ন দেখতেছেন না, এটা আমি মেনে নিলাম, এটা আপনার না পাওয়ারই কথা। তো আমি যেটা বলবো, বাংলাদেশের যে উন্নয়ন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের পথে আজকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে করোনাকালীন মুহূর্ত, যে করোনা মহামারী বাংলাদেশ পৃথিবীতে এসেছে, এটা সকলের জন্য ভয়াবহ। আপনার বলেন, আমার বলেন, পৃথিবীর সকল মানুষের জন্য আমি মনে করি এটা একটা অভিশাপ স্বরূপ। তো সেই জায়গায় শুধু বাংলাদেশ বলবো না, পৃথিবীটাই যেন কিছুক্ষণের জন্য অফ হয়ে গেছে, যে কত প্রায় 100 বছর পিছনে। হ্যাঁ, আমি মনে করি সেটা। তো সেই জায়গা থেকে আপনি যদি বলেন যে শিক্ষার্থীদের পরীক্ষা নাই, তো আপনার তো আগে বাঁচতে হবে, আপনার সন্তান তো আগে জীবিত থাকতে হবে। আপনি যদি বলেন নিরাপত্তা, সবকিছু চলতেছে, সব চলতেছে, দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেওয়া যাবে না কেন? আমি কথাটা শেষ করি, তারপর বলেন। আপনি দূরত্ব যদি নেওয়ার কোনো ওয়ে থাকে, সরকার অবশ্যই নেবে, কারণ এটা বড় একটা ট্র্যাজেডি বাংলাদেশের জন্য, যে কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না, এবং এই প্রথম মনে হয়, আমি যতটা জানি। তো এক্ষেত্রে সকলের জন্যই ভয়াবহ অবস্থা। না মানে এটা হচ্ছে যে মানে 1978 সালে আমরা মোকাবেলা করে একটা ভালো জায়গায় কিভাবে পৌঁছাবো, এবং এই যে ভ্যাকসিন পদ্ধতিটা বাংলাদেশটাও এগিয়ে যাচ্ছে। তো আপনি এই ভ্যাকসিন পদ্ধতিটা আসলে আমরা আবার সেই আগের মতো একসাথে থাকতে পারবো, একসাথে চলতে পারবো। এই যে আমাদের ভিতর যে এখন একটা ভয়, এই ভয়ভীতিটা যখন থাকবে না, তখন আমরা আবার জায়গায় ফিরে যেতে পারবো। হয়তোবা সাময়িক অসুবিধা, এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সব রাষ্ট্রে। এখন যদি আপনি বলেন এই মহামারী কেন আসছে, এটাও শেখ হাসিনার দোষ, আমার নেত্রীর দোষ, না না, আমরা এরকম বলবো না। আমি তো মখা আলমগীর না, যে আমি এই জন্য কথা বলবো না। আমি এরকম কথা বলি, আপনাকে আমি প্রথমে বলছি যে ভাইয়া, আপনি একটু আওয়ামী লীগের নেতা না হয়ে মানুষ হিসাবে চিন্তা করেন, আপনি সব পেয়ে যাবেন। আমি করোনার কথা কখনোই বলবো না, কিন্তু যেই বঙ্গবন্ধুর আদর্শের সংগঠনের বঙ্গবন্ধুর সৈনিক, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী, এবং ছাত্রলীগের নেতৃত্বে ছিলাম। যাই হোক, তো আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। আমরা যারা 75 পরবর্তী, যারা নতুন জেনারেশন,
আমরা নেত্রীকে মায়ের মতো দেখি। তো আপনি দেখেন, আপনি দর্শনের কথা বলবেন যে নেত্রীরা মহিলারা এখন রাস্তায় নামতে চায় না, এটা হচ্ছে আপনাদের ধারণা, মহিলা নামতে চায় না। এই দর্শন এটা যুগে যুগে হয়ে আসছে এবং এটা কিভাবে নিরাময় করা যায় সেটা হচ্ছে না না, যুগে যুগে হয়ে আসছে মানে এইরকম ডেসপারেট, এরকম ডেসপারেট হয় না অলিদ ভাই। টিভি খুললে বাচ্চা থেকে শুরু করে কেউ নিরাপদ নেই, কেউ নিরাপদ নেই, বাচ্চা ছোট বাচ্চা থেকে শুরু করে কেউ নিরাপদ নেই। না 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 না, এরকম এরকম ডেসপারেট ভাবে নাই, এরকম কখনোই হয় নাই। আপনি এরকম কখনোই হয় নাই, এরকম সারা আপনি টিভি খুললে দেখবেন, নেট খুলে আপনি, তাইলে আমি বলবো তাইলে অলিদ ভাই আপনি টিভি দেখেনি না, আপনি নিউজ পড়েন না, আপনি নিউজ পড়েন না, তাইলে দেখতেন যে কি হারে বাড়ছে এটা, আপনি কি হারে বাড়ছে, তাইলে তো পেট বলতে নাই, কি হারে বাড়ছে আপনি দেখেন, কি হারে যে নেত্রীর উপরে কতবার হামলা হয়েছে বলেন, বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, আপনারা একটানা 90 দিন হরতাল দিয়েছেন বাংলাদেশকে পিছনে ফেলার জন্য, এটা কি পাকিস্তানের দোষরদের কাজ না? পাকিস্তানের দোষরদের দেশ তো দেশ, আমাদের দেশকে এই শেখ হাসিনা চালায় বলেন, সে তো চালাইতেছে মোদি, মোদি চালাইতেছে, পেঁয়াজের দাম বেশি, চালের দাম বেশি, ঠিক আছে, আপনাদের নিজেদের ক্ষমতা, আপনারা প্রশাসনের উপর ভর করে ক্ষমতায় আছেন, মোদির উপর নির্ভর করে ক্ষমতায় আছেন, বাংলাদেশ তারা শেষ করে দিচ্ছেন, আপনারা শেষ করে দিচ্ছেন, বাংলাদেশ আর বাংলাদেশ নেই। ওই যে বলেন না সোনার বাংলা, সোনার বাংলার দরকার না, আমাদের একটু পেট পুরে খেতে দেন তাহলেই আমরা খুশি, সাধারণ জনগণ, সোনার বাংলার আমার দরকার নেই। হ্যাঁ, আপনি একটু আমাদেরকে একটু পেট পুরে খেতে দেন, নিরাপত্তা নিয়ে বাঁচতে দেন, আমরা যেন রাস্তায় স্বাভাবিক ভাবে চলতে পারি, হ্যাঁ, আমাদের যেন শিরোনামটা হানি না হয়। আমাদের কোথায় পেল 5ই জানুয়ারি আমাকে মেরে ফেলছিল, 5ই জানুয়ারি আমাকে মেরে ফেলছিল, আমি তো বের হইতে ভয় পাই, আমি তো ভয় পাই। আমার নেত্রীরে আপনারা 2 বছর জেলে আটকে রাখছেন, হ্যাঁ, এখনো ভয় ভীতিতে সে আছে, কারণ আমি তো রাস্তা থেকে না, আমি নির্বাচনের কথা বলি না, আমাকে 5ই জানুয়ারি স্লোগান দিছি বিধায় আমাকে, আমার উপর নির্যাতন হয়েছে, আমাকে আমার উপর হামলা করছে, সবাই জানে এটা। আমরা সবচেয়ে বেশি নির্যাতিত, আমাদেরকে যে নির্যাতন করেছেন তা আপনারা যদি বলেন ভাই, আমি বলবো না, আপনি 21শে আগস্টের কথা ভুলে যাবেন না, আপনি এই দেশে লগি বৈঠকের কথা আপনি ভুলে যাবেন না, লগি বৈঠকের কথা ভুলে যাবেন না, লগি বৈঠক দিয়ে কিভাবে পিটাইয়া মানুষকে মারছেন সেটা ভুলে যান না, শাপলা চত্বরে কিভাবে হেফাজতে ইসলামের উপর হামলা করছেন, রাশগুম করছেন সেটা ভুলে যাবেন না, সেটা আমরা জানি। হ্যাঁ, এগুলো জনগণ জানে, এগুলো জনগণ জানে, এগুলো বলছেন না, আপনাদের কৃতিত্ব আমাদের জানা আছে, সারা বাংলাদেশের মানুষ জানে। আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত পেট্রোল বোমের আওতার বাইরে রাখেন নাই। যাই হোক আপনাদের হচ্ছে যে কথাগুলো আমি শুনলাম, আসলে হচ্ছে যে মানে আমি হচ্ছে একটু বলি, মানে আমি কিন্তু হচ্ছে যে মানে দুইজনেরই মাইক্রোফোনটি মিউট করে দেবো, মানে এখান থেকে হচ্ছে যে দুইজনের মাইক্রোফোনটি মিউট করে দেবো, আপনাদের কথাগুলো কিন্তু কেউ শুনতে পারবে না, কারণ হচ্ছে যে মানে আমরা হচ্ছে যে আমরা যেই প্রশ্নগুলো জানতে চাই আসলে এরকম করে বললে আমরা সারা রাত্রেও শেষ করতে পারবো না আমাদের প্রোগ্রামটি। ফারজানা রোজি আপু এবং হচ্ছে যে মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদ ভাই, আমরা হচ্ছে যে এইরকম যদি বলি তা সারা রাত্রে শেষ হবে না, আমরা একটু হচ্ছে যে মানে আমরা নিজেরা নিয়ন্ত্রিত হলে আসলে কি মানে আমরা আমাদের কথাগুলো একটু বলি। আমি যেটি রোজিনা আপুর কাছে জানতে চাইবো যে আপু মানে রোজিনা আপু না, স্বামী বাবা, স্বামী বারবার আপনি নাম ভুল করতেছেন কেন? আপু হচ্ছে যে ফারজানা রোজি আপু, হ্যাঁ রোজি না আবার অ্যাড করেন কেন আপনি? মানে সমস্যা হচ্ছে যে আমার বোনের নাম রোজিনা, তো বারবার হচ্ছে যে ওই যে প্র্যাকটিসটা মানে আমার মধ্যে প্র্যাকটিস চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে দেবো। তো হচ্ছে যে ফারজানা রোজি আপু, আমি যেমনটি জানবো যে হচ্ছে যে আপনারা বলছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে ক্ষমতায় আসবেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করবেন, কিন্তু আসলে যেটি মনে করছে যে আসলে গণতন্ত্র তো দেশ থেকে পালিয়ে গেছে, গণতন্ত্র দেশ থেকে পালিয়ে গেছে। যাই হোক আপনারা বলছেন আপনারা প্রতিষ্ঠা করব, আওয়ামী লীগ যেমনটা বলছে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল, মানে আসলে আমি একটু বলি, মানে হচ্ছে যে আওয়ামী লীগ যেমনটা বলছে যে গণতন্ত্র বাংলাদেশ আছে
এবং হচ্ছে যে আপনারা বলছেন গণতন্ত্র নাই। তো এই জায়গাটা দিয়ে আসলে আমাদের মধ্যে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক আপনি যদি শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে না, সমগ্র মানে হচ্ছে একজন নেতা হিসাবে, একজন ছাত্র নেতা, এখন মহিলা দলের নেতা হিসাবে বলবেন যে আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা তো আসলে সবার মধ্যেই তো গণতন্ত্র দেখি না, নিয়মিত কাউন্সিল নাই। বিএনপি লাস্ট সর্বশেষ কাউন্সিলের পর এখনো মানে কাউন্সিল নাই দীর্ঘদিন ধরে। তো এই ব্যাপারে কি না না, বলবেন আসলে আমাদের কোনো দিকবার? আমাদের দীর্ঘদিন কাউন্সিল নাই শামীম ভাই। তার শারীরিক অবস্থা ভালো না। আমাদের যে ভবিষ্যৎ যে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, সে কিভাবে আছেন বিদেশে, হ্যাঁ, যে তার উপর যে কি মর্মান্তিক টর্চার করা হয়েছে, এবং সে যদি দেশে আসে তাকে দেখা যাবে মামলা হামলা, এবং এমন আছে স্লো পয়জন দিয়েও মেরে ফেলতে পারে। আমরা তো এই সরকারকে মোটেই বিশ্বাস করি না। না তা না, আমাদের মানে কাউন্সিল আপু কিভাবে এই হবে এই বলেন? এই এই এই- এই জায়গাটাতে আমি একটি কথা বলবো যে হচ্ছে যে আপনারা অন্য একজনকে ক্ষমতায় দিতে আসলে সমস্যা কি? না না না, অলিদ অন্য ভাই, অলিদ ভাই, আমি না একটু না, অন্য একজনকে আমরা যে ক্ষমতা দিব, অন্য একজন তো আচ্ছা সেরকম আপু, আমাদের যাচাই করতে তো সময় লাগবে, এটা তো সময়ের ব্যাপার আছে, না না, মানে ঠিক না? এটা তো আমরা সময়ের হচ্ছে ব্যাপার আছে। দেখেছি যে আমরা হ্যাঁ 111-এর সময় যখন হচ্ছে যে মানে শেখ হাসিনা বা হচ্ছে খালেদা মানে খালেদা জিয়া যখন জেলে ছিল, তখন তো হচ্ছে যে শেখ হাসিনা হচ্ছে যে পার্টির অন্য একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছে। তো সেই হিসাবে আপনারা দলকে সুসংগঠিত করতে হ্যাঁ হ্যাঁ, আপনারা কি যদি মনে করেন যদি না যে সেরকম প্রয়োজন হয় সেটা দল মানে নির্ধারণ করবে। সেটা তো আমাদের যেহেতু ম্যাডাম আছে, জনাব তারেক রহমান সাহেব আছে, তারাই নির্ধারণ করবে কি করা যায়। এত বড় মানে কথা তো আমি বলতে পারি না আসলে। এত বড় কথা তো আমি বলতে পারি না, এটা তো আমাদের জানারও কথা না। এটা আমাদের জানারও কথা না, এবং এটা সিদ্ধান্ত সম্পূর্ণই নেবে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেব। এটা তাদের সিদ্ধান্ত। তারা কি করবে, কিভাবে দল কিভাবে সক্রিয় করা যায়, কিভাবে আগানো যায়, সেটা তারাই করবে। আমরা শুধু তাদের জি জি, মানে সেমনটাই হচ্ছে যে আপু, এবং মহিলা দল নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? মহিলা দল নিয়ে আমরা যেহেতু জেলা কমিটি হয়েছে, আমি এখন চেষ্টা করব যে মানে যারা ইয়ং জেনারেশন আছে, যারা মানে আহ মাঠে কাজ করতে পারবে, হ্যাঁ, যেমন ওই যে বললাম, যাদেরকে দেখবে জিয়ার সৈনিক মনে প্রাণে, তাদেরকে আমরা আনার চেষ্টা করব। যে এখন আমাদের প্রথম প্রক্রিয়া হয়েছে, যেমন আমাদের জেলা কমিটি তো আমাদের আংশিক দিয়েছে ফুল কমিটি করা। তারপর আমাদের 5টা থানা আছে, থানা কমিটি করা। এই কাজগুলো আমরা এখন করার প্রক্রিয়ায় আছি, এবং আমাদের তো সেন্ট্রাল কমিটিও কাজ করতেছে। সামনে আমরা কমিটি করব, এবং যারা ইয়ং জেনারেশন আছে ওদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করব। যারা মাঠে থাকবে এরকম লোকজনই আমরা নিয়ে আসার চেষ্টা করব, যারা আমাদের সাথে কাজ করতে পারে। জি জি, আমি একটু হচ্ছে যে মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদ ভাইয়ের কাছে যাব এবং জানতে চাবো যে আপনি তো খুব অল্প বয়সে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, একেবারে ছাত্রলীগ একটু পানিটা নিয়ে থাকাকালীন অবস্থায়। মানে হচ্ছে যে আপনার আসলে এর বাইরে পরবর্তীতে আপনার দল নিয়ে, মানে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে পরবর্তীতে আপনার প্ল্যান কি? দেখেন, আমি তো মাত্র ছাত্রলীগ থেকে বিদায় নিয়েছি। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে, আমি যেহেতু আওয়ামী লীগটাই করি, হয়তো বা আমাদের যদি মনে করে, দল যদি মনে করে যে এই জায়গাটায় ওকে রাখা যায়, আমি সেই জায়গায় থাকবো। এবং আমি মনে করি যে আমাদের জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তো আমাদের উপজেলা পর্যায়ে যে কমিটিগুলো, এটা জেলা কমিটি দেয়, তো এটা তো ধারাবাহিক ভাবে আমাদের আসনের এমপি আছেন, মাননীয় সংসদ সদস্য, তার নেতৃত্বে আমরা প্রত্যেকটা সংগঠনই সুসংগঠিত ভাবে সংগঠনে কাজ করে যাচ্ছি। আপনি দেখেন, করোনাকালীন মুহূর্তে আমাদের যে প্রত্যেকটা জায়গার এমপি, আমাদের বিশেষ করে আমাদের সংসদ সদস্য, সে বন্যা বলেন, দুর্যোগ বলেন, করোনা বলেন, যাই বলেন, প্রত্যেকটা মুহূর্তে জনগণের পাশে ছিল। এবং যেটা নিয়ে অনেকগুলো নিউজ হয়েছে যে এত খারাপ অবস্থায়ও সে জনগণের পাশে ছিল। আমি বলবো যে আমি উপজেলা আওয়ামী লীগের রাজনীতিটাই করি, আওয়ামী লীগ করি যেহেতু উপজেলা আওয়ামী লীগের রাজনীতিটাই করি। আর ভাই আরেকটা বিষয় জানবো, আমাদের সেটা হচ্ছে যে মানে এই জন্য জানবো, আপনি কিন্তু একেবারেই তরুণ, সুতরাং আপনি যদি একটি বড় প্ল্যান নেন
একটি 20 বছর মেয়াদি বা 25 বছর বা 30 বছর, সেটা কিন্তু আপনারা দ্বারা, যদিও মৃত্যুটা আল্লাহর হাতে। এখানে হচ্ছে যে ফারজানা রোজি আপু, আমি নামটা বারবার দেখে বলছি যাতে হচ্ছে যে কোনো ধরনের ভুল না হয়। তো হচ্ছে যে ফারজানা রোজি আপু এবং আপনারা দুজনই কিন্তু তরুণ, এবং হচ্ছে যে এবং আপনারা খুবই ইয়ান এনার্জেটিক। আমরা যেটি দেখতে পাই অনেক সময় অনেক মানুষ আছে যে রিটায়ার্ড করার পরে একটি দলের সাথে সম্পৃক্ত হয় বা নির্বাচন করে, আসলে তাদের বড় প্ল্যান করার সুযোগ সুবিধা থাকে না। এবং যেহেতু আপনারা একেবারে তৃণমূল থেকে উঠে আসা দুজন, আপনাদের কিন্তু এই জিনিসটা অত্যন্ত আপনারা যদি বড় একটি প্ল্যান নেন, সেটা কিন্তু বাস্তবায়ন করা সম্ভব। এখন আপনি উপজেলা ভাইস চেয়ারম্যান আছেন দীর্ঘদিন রাজনীতি করার পর, মানে সেই হিসাবে আপনার আসলে উপজেলা নিয়ে মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদ ভাই, উপজেলা নিয়ে আপনার হচ্ছে প্ল্যান আছে, মানে এরকম যদি এখানে আমার প্ল্যান বলবো, আজকে বাংলাদেশে যে উন্নয়নের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় যে রাঙ্গাবালী উপজেলা এর বাহিরে থাকবে না। রোজিয়াপা যেটা বলছে যে বরিশালের রাস্তাঘাট নিয়ে যে কথাটা বলছে, কথা আমি আমার না বলে পারছি না। আপা মনে করতে পারেন আমি মিয়ানমারের ভিতরে, আসলে মিয়ানমারের ভিতরে না, বাংলাদেশের ভিতরে আছি। তো সেই দিক থেকে বলবো, বাংলাদেশে যেভাবে আপনার উন্নয়ন হচ্ছে, সেই ধারাবাহিকতায় রাঙ্গামাটি উপজেলাও একটা রোল মডেল থাকবে। এটা একটা উন্নত উপজেলা, যে উপজেলায় আপনার বাংলাদেশের ভিতর একটা উপজেলা, যে উপজেলাটা যেন নাম শুনলেই মানুষ বোঝে একটা উন্নত জায়গা, এবং যে আপার সম্ভাবনা আছে আমাদের উপজেলা আপনার যে কোনো দিক থেকে বলবেন। এবং আপনি দেখেন পায়রা সমুদ্র বন্দরে কিন্তু ট্রেনের লাইন হচ্ছে, পদ্মা সেতুটা হয়ে গেলে বরিশাল তথা আপনাদের দক্ষিণ অঞ্চলটাই পুরো একটা সিঙ্গাপুরের মতো অবস্থা হয়ে যাবে। তো সেই ধারাবাহিকতা আমাদের রাঙ্গামাটি উপজেলাকে একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং নিরাপদ শহর হিসাবে রূপান্তরিত করব, যেখানে মানুষের জানে নিরাপত্তা থাকবে, যেখানে মানুষ খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করবে, ভালোভাবে জীবনযাপন করবে, এটা উন্নত শহরে মানুষ বসবাস করবে। এটাই আমার প্ল্যান, ভবিষ্যৎ প্ল্যান বলবো। রাঙ্গামালী উপজেলা আসলে কোনো পর্যটন নগরী করা যায় কিনা? জি জি, এটা আপনার সম্ভাবনা আছে। সোনারচর নামে একটা জায়গা আছে, আপনারা হয়তো বা টিভিতে বা নিউজ পেপারে অনেক জায়গায় দেখেছেন। এটা হচ্ছে যে সোনারচরটা রাঙ্গামালী উপজেলার আওতায়। তো পাশাপাশি কুয়াকাটা তো আগে থেকেই পর্যটন কেন্দ্র। তো আমাদের রাঙ্গামালী উপজেলায় 2টা পর্যটন কেন্দ্র সম্ভাবনা আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে সোনারচর, আর একটা হচ্ছে জাহাজ মারা নামে পরিচিত। এই 2 জায়গা থেকে সূর্য ওঠানামা দেখা যায়, এবং দেখার মতো জায়গা, যে জায়গাটা নিয়ে সরকারের প্ল্যান আছে, এবং আমরাও উপজেলা পরিষদের থেকে বিভিন্ন ভাবে চাইতেছি এটা ওইরকম একটা পর্যটন কেন্দ্র হোক, যার মাধ্যমে রাঙ্গামালী আবার নতুন করে আরো কিছু পরিচয় হবে। তো আমাদের এই জায়গাটা খুব সুন্দর একটা, এবং ব্যবসায়ীদের জন্য বলবো আমি, যে আপনি দেখেন পায়রা সমুদ্র বন্দরটা আমাদের রাঙ্গামালীর ঠিক পশ্চিম পাশে কলাপাড়া উপজেলার আওতায়। তো তাপবিদ্যুৎ কেন্দ্র বলেন, এই যার কারণে ওই জায়গাগুলো তো আপনার সরকার একোয়ার করে নিয়ে নিচ্ছে সরকারি কাজে, উন্নয়নের কাজে। তো সেই ক্ষেত্রে রাঙ্গামালী উপজেলাটা একমাত্র ব্যবসায়িক জোন বলবো আমি, যে জায়গা থেকে আপনি বড় কিছু হওয়ার সম্ভাবনা আছে, যে জায়গা আপনার রাঙ্গামালী অনেক ডেভেলপ হবে এবং অনেক একটা উন্নত নগরীতে পরিণত হয়ে যাবে আশা করি। সেটা আমরা চাই আর কি, যে রাঙ্গামালী উপজেলা হোক, মানে একটা উন্নত উপজেলা বা উন্নত আধুনিক হচ্ছে শহর হোক। তো হচ্ছে যারা কমেন্ট করছে আসলে বিভিন্ন জন বিভিন্ন ধারার বা বিভিন্ন মন মানসিকতার, আসলে আমি উপস্থাপক হিসাবে, একজন নিরপেক্ষ মানুষ হিসাবে আমি সবগুলো কমেন্ট আসলে সবগুলো পড়তে পারি না। তো আমি আপনাদের নামগুলো পড়ে যাই। হচ্ছে কমেন্ট করছেন সাফা খান, জুমায়ের লিমা, প্রান্তর, রেজওয়ানা হিমেল আপু কমেন্ট করছে এবং আমাকে ইনবক্সও নক করছে। তো হচ্ছে যে আমি এই জন্য কমেন্টটা শো করলাম না আপু। যে হচ্ছে যে এখানে হচ্ছে শাহিদ আওলাদার, লিটন মাহমুদ হচ্ছে কমেন্ট করছে। আমরা কমেন্ট গুলো যতটুকু পারিস একবার করে শো করে দিই। এমডি মনিরুজ্জামান মনির, রেজওয়ানা হিমেল আপু হচ্ছে যে আবার চিল্লায়েন না, যুক্তি দিয়ে কথা বলুন। সবাই চিল্লাচ্ছে, আপা না ভাইও চিল্লাইতেছে। তো হচ্ছে যে সেটি শুনতে পায় নাই, সেটি শুনতে পায় নাই। না আপা হচ্ছে যে ওই আমাদের রেজওয়ানা হিমেল আবার পটুয়াখালী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, হল ছাত্রলীগের, তো সেই কারণেই হয়তো বা এটা স্বাভাবিক আর কি। লিটন মাহমুদ, রেজওয়ানা হিমেল আপু, আরেকটা হচ্ছে যে অনেকগুলো কমেন্ট করছে রেজওয়ানা হিমেল পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের
ছাত্রলীগের হচ্ছে যে হলের প্রেসিডেন্ট, এবং হচ্ছে যে লিটন মাহমুদ, রেজন আহিমের, সাইফ খান, যাই হোক সজিব ইসলাম আফাকে শুভেচ্ছা জানাচ্ছি উজিরপুর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে। আফা সজিব ইসলাম, ফারজানা রোজি আপা পাশে আছি, আপনার ছোট ভাই সজীব উজিরপুর থেকে বলছি। যাই হোক, যে আমরা হচ্ছে যে সবার যতটুকু সম্ভব আমরা কমেন্ট গুলো পড়ার চেষ্টা করছি। আমি হচ্ছে যে ফারজানা রোজি আপুর কাছে যাব এবং জানতে চাইবো আপু যে হচ্ছে যে এখন তো মহিলা দল করছেন, তো ভবিষ্যতে আসলে কি করার ইচ্ছা আছে, ভবিষ্যৎ পরিকল্পনা কি? না, ভবিষ্যতে আমরা তো চিন্তা মূল দল করবো। মূল দল আমি এখনো আছি, মূল দল করবো আমরা। মানে সেটা করলে কোথা, বরিশাল মহানগর বা বরিশাল দক্ষিণ আমি জেলা? মহানগরে আছি বর্তমানে, আমি এখন মহানগরে আছি। সেটা তখন সিদ্ধান্ত নেওয়া যাবে, মানে যখন আমি এটা হবে তখন মহানগর বা জেলা যেটাই করি ওই তখন সিদ্ধান্ত নেবো। এখনো নেই, এখন আমি মহানগরে আছি, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আমি। হ্যাঁ, মহানগর বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আমাদের ফারজানা রোজি আপু। আপু হচ্ছে যে আরেকটি জিনিস জানবো যে হচ্ছে যে বর্তমান সময়ের তো দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আপনাদের বিরোধী দল। তো আসলে বিএনপি ক্ষমতা আসলে আপনি যদি হচ্ছে ক্ষমতা পান, সেটা হইতে পারে মেয়র, সেটা হইতে পারে এমপি, সেটা হইতে পারে উপজেলা চেয়ারম্যান, সেটা হইতে পারে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, যেটাই হোক, তো আসলে কি কাজ করার ইচ্ছা আছে বা কি কাজ করবেন? কাজ তখন যেটা এখনো আমি মানে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি, তাদেরকে তাদের সুযোগ সুবিধা, তাদের মানে পাশে থাকার সবসময় আমি চেষ্টা করি, তখনও থাকবো এটি। আমি আসলে ওই ওই ধারাবাহিকতার কথা বলবো না যে আমি মাদক নিয়ন্ত্রণ করব, আমি এইটু করবো ওইটু করবো, ওইটা বলবো না। তখন আমি যখন ক্ষমতা পাবো তখন সেই পরিস্থিতিতে যেই কাজটা জরুরি সেইটাই আমি করবো। এই যে সাধারণ মানুষের পাশে থাকবো। না, পাশে থেকে সাধারণ মানুষের সম্পর্কে যদি আমি না জানতে পারি, তাদের সুযোগ সুবিধা এবং তাদের সুবিধা বঞ্চিত যারা, তাদের জন্য আমি কাজ করি, সুবিধা বঞ্চিত যারা। যে আপু আমরা সেটা দোয়া করি যে আপনার হচ্ছে যে মানে আপনি সেই কাজগুলো করতে পারেন এবং হচ্ছে যে আপনার সফলতা তো নিশ্চয়ই আমরা কামনা করি। মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদ ভাই ভাই খুব অল্প বয়সে নির্বাচন করলেন, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলেন। আওয়ামী লীগের যেই আপনাদের মনোনীত যিনি প্রার্থী ছিল বা আপনাদের যে প্যানেল ছিল আওয়ামী লীগের, তার বাইরে যে মানে হচ্ছে যে স্বতন্ত্রতে দাঁড়িয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান হলেন। আসলে হচ্ছে যে এই যে জনপ্রিয়তা বা আমরা বলবো যে উপজেলা ভাইস চেয়ারম্যান হলেন, এর পিছনে হচ্ছে সবচেয়ে বেশি কারণটা ছিল কি, বা কি কি কারণে আপনি হচ্ছে যে মানে এত অল্প বয়সে এই সফলতাটা আছে? আমি একটু বলি। আমার জন্মটা অবশ্য রাজনৈতিক পরিবারই। তার ভিতরে রাজনৈতিক পরিবার বলতে এরকম, আমাদের চাচা রাজনীতি জড়িত ছিল, আমার বাবা আওয়ামী লীগ সমর্থনকারী ছিল, আওয়ামী লীগ করতো, কিন্তু জাস্ট ওইভাবে কোনো পোস্ট পজিশন নিয়ে না। তো আমি রাজনীতিতে আসা আমি মূলত ছোটবেলা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আমার ভালো লাগতো এবং এর বই পড়তাম বিভিন্ন, সেই জায়গা থেকে। আর বাড়িতে বিভিন্ন বই থাকতো, ওই বই পড়তে পড়তে আপনার হয়তো বা একটা টাইমে বঙ্গবন্ধুর আদর্শ আমার কাছে খুব ভালো লেগে যায় সেই থেকে। এবং আমরা তো এমনিতেই জয় বাংলা স্লোগান শুনতে শুনতে বড় হয়েছি, তো সেই থেকে আরো আমি আওয়ামী লীগটা আমার বেশি ভালো লাগে। আমি ছাত্রলীগের রাঙামাটি উপজেলা ছাত্রলীগের প্রথমে মেম্বার থাকি, সেই জায়গা থেকে রাঙামাটি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হই। না না ভাই, আমরা আমি জানতে চাচ্ছিলাম যে হচ্ছে যে আপনি হচ্ছে সফলতার পিছনের কারণটা কি? আপনি আওয়ামী লীগ করে সেটা তো আমরা জানি যে ছাত্রলীগের আমি অবশ্যই বলবো। তো আমার ছাত্রলীগ করাটা ছিল এইরকম, আমি ছাত্রলীগ করি, আজকে আমার সাথে 100 বাবা মায়ের 100 সন্তান থাকবে। ওই 100 বাবা মা যেন আমার দিকে তাকিয়ে বলতে পারে যে ছাত্রলীগটা একটা ভালো সংগঠন, ছাত্রলীগ যে ছেলেপেলেরা করে তারা ভালো। ঠিক আমি ওই দিকটা থেকেই কাজ করতাম। এবং আপনি খবর নিয়ে দেখতে পারেন যে আমি ছাত্রলীগ করাকালীন সময় ছাত্রলীগের গায়ে একটা কলমের ফোঁটা আমি করতে দেইনি।
আমি ঠিক এই জায়গাটা থেকে ছাত্রলীগ করেছি এবং বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগ করেছি। তো ছাত্রলীগে থাকা অবস্থায় আপনি আমার টোটাল উপজেলায় খুঁজে পাবেন না একটা ছেলে কোনো মামলার আসামি হয়েছে, কারণ ছাত্রলীগটা ওইভাবে তৈরি করেছি যে ছাত্রলীগটা মানুষের উপকারে আসবে। আজকে একটা বয়স্ক লোক হাঁটতে পারতেছে না, মানুষটা একটা ছাত্রলীগের কর্মী লোকটাকে হেল্প করবে। একটা মেয়ে আপনার স্কুলে যাইতে পারতেছে না, কেউ ডিস্টার্ব করতেছে, ওই ওই জায়গায় গিয়ে ওই যে ডিস্টার্ব যারা করে তাদেরকে বুঝিয়ে দেবো। আমি জাস্ট আমার দিক থেকে বলতেছি আমি কিভাবে আজকে এই জায়গাটায় এসেছি। তো আমাদের উপজেলার এটা হচ্ছে গিয়ে একটা দ্বীপ অঞ্চল, জানেন প্রত্যেকটা ইউনিয়ন আলাদা আলাদা ইউনিয়ন। তো আমার স্টেশনটা হচ্ছে একদম সদর স্টেশন, যে যে জায়গাটা আমাদের বাসা, আমাদের বাড়ি। তো সেই জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে যদি লোকজন আসে, যেহেতু যোগাযোগ ব্যবস্থা তখন ভালো ছিল না, তো যে কোনো একটা সাধারণ মানুষ আসলে যে কোনো কাজে প্রয়োজন হইলে এই ছাত্রলীগের ওই ছেলেটা কোথায়, ওরে ফোন দাও, তাহলে এই কাজটা হয়ে যাবে। তো এইভাবে মানুষ ফোন দেওয়ার আগে আমি যেই জায়গায় বলবেন, আপনার অফিসিয়াল কাজ বলবেন বা যে কোনো প্রয়োজনে মানুষের পাশে ছিলাম। এবং মানুষ যারা ছাত্রলীগ করতো, যারা আমার সাথে ছাত্রলীগ করতো, তাদের বাবা মা বলতো যে না এই ছেলেটার সাথে ছাত্রলীগ করে, ওই ছেলেটা আমার সাথে আপনার জনপ্রিয়তার কারণ ছিল যে আমার কথাটা শেষ করতে দেন। তো মানুষের কাছে এইরকম ছিলাম, মানুষের প্রয়োজনে মানুষের পাশে এইরকম ছিলাম, যার কারণে মানুষ হয়তো আমাকে পছন্দ করছে। আর আল্লাহ হুকুম ছাড়া কিছুই হয় না। তো আল্লাহর অশেষ রহমতে এবং একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে, এবং বাকিটা তো অনেকটাই আপনারা হয়তো বা জানেন। তো সেই জায়গা থেকে আমি জনগণের ভোটে নির্বাচিত। এবং আমি মনে করি যে আমি যে দলটা করি সেই দলটার সুন্দর ব্যবহার করতে পেরেছি, ছাত্রলীগটা ভালোভাবে করতে পেরেছি, যার কারণে প্রত্যেকটা ছাত্রলীগের কর্মী ওইভাবে মাঠে কাজ করেছে, জনগণের ধার প্রান্তে গেছে। এবং বলতে হয়নি যে মানে আমার পরিচয়টা তাদের কাছে বলতে হয় না, যে বললো যে ওই যে ছাত্রলীগের ছেলেটা নির্বাচন করতেছে, বাস এনাফ। তো আমি সংগঠনটা ওইভাবে করেছি। ভাই আরেকটা জিনিস জানবো, যেহেতু হচ্ছে যে আপনি আপনার উপজেলা ছাত্রলীগে এইভাবে গল্প যেটা শুনলাম, কিন্তু যখন ছাত্রলীগের নামে বিভিন্ন ধরনের আসলে সমসাময়িক পেপার পত্রিকা, যেটি আপনিও দেখেন আমিও দেখি, ফারজানা রোজি আপু দেখে, বা হচ্ছে যে সাধারণ মানুষও দেখে, যখন এই যে ছাত্রলীগের নামে এরকম এরকম অনেক জায়গায় মানে যাই বলেন, কর্মী বলেন, ছাত্রলীগের নেতা বলেন, পোস্টের নেতা বলেন, মানে এদের কথা শুনলে কেমন লাগে বা এদেরকে কি বলবেন আপনি? মানে এটা কি বলবেন যে হাইব্রিড, নাকি দুঃখজনক, নাকি আপনাদের সংগঠনেরই এরকম, কি বলবেন? সংগঠনটা জাস্ট রোজি আপাও একটা সংগঠন করে, আমি একটা সংগঠন করি, সংগঠনটা জাস্ট রক্তে মাংসে মিশে যায়। যদি কেউ ফিনালি সংগঠনটা করে, সেই রক্ত মাংসে মিশে যায়। সংগঠনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তখন ভালো লাগে না, এটা স্বাভাবিক। আপনার ক্ষেত্রেও, রোজি আপার ক্ষেত্রেও, আমার ক্ষেত্রেও। তো ছাত্রলীগ নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে বা কোনো অপপ্রচার করে, সেটা আমার কাছে ভালো লাগবে না। এটা আমি একজন ছাত্রলীগের সাবেক কর্মী হিসাবে বলবো। তো আমার একটা জিনিস অবাক লাগে যে ছাত্রলীগটার খারাপ দিকটা যদি আপনাদের এত সামনে আসে, ছাত্রলীগের ভালো কাজটা কেন আসবে না? ছাত্রলীগ করোনাকালীন মুহূর্তে যেভাবে কষ্ট করছে, মানুষের দ্বার প্রান্তে যাচ্ছে, ছাত্রলীগ যে বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে বাংলাদেশকে যেভাবে আগলে রাখছে, এই কাজগুলো মানুষ অসহায়কে সাহায্য করছে, আপনার সকল বিপর্যয়ে বাংলাদেশ ছাত্রলীগের যে অগ্রণী ভূমিকা, এইটা প্রচার পাচ্ছে না। অথচ ছাত্রলীগের ভিতর যদি কোনো আপনার নামদারি ছাত্রলীগ বলবো বা হাইব্রিড বলবো না আমি, কারণ হাইব্রিড যে আমি এখন হাইব্রিডকে আমরাই হয়তো বা কেউ না কেউ স্থান দিচ্ছি, ওই জায়গাটা আমি না বলি। তো ছাত্রলীগের নাম ব্যবহার করে যদি কেউ অপকর্ম করে, আর সেইটা যদি ঢালাও ভাবে ছাত্রলীগের নামই প্রচার হয়, এটা খুব দুঃখজনক, আমার কাছে খুব খারাপ লাগে। আমি ছাত্রলীগের একজন সাবেক কর্মী হিসাবে। আবার আমি একটা জিনিস আত্মবিশ্বাস রাখি, সে ছাত্রলীগের কর্মী না, বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো সংগঠনের সহযোগী সংগঠন বলেন, যে কোনো সংগঠনের যে হোক, দুর্নীতি বলেন, অপকর্ম বলেন, যাই বলেন, আমাদের নেত্রী, আমাদের 18 থেকে 20 কোটি মানুষের শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনা, সে একজন সচেতন। জি ভাই, সেটা হচ্ছে যে এবং রোজিনা আপুর কাছে যাব, সে কোনো বিচারে সে পিছপা থাকে না। সে যে দলের হোক, যে সংগঠনের হোক, তার বিচার জননেত্রী শেখ হাসিনা করছে। এটা হচ্ছে আসল জায়গা। আপনারা দেখেন বিচার হয় কিনা, আপনারা দেখেন ধর্ষণের শাস্তি আজকে ফাঁসিতে নিয়ে যাচ্ছে,
এইটা দেখার সুযোগ দেবেন না। এর আগেই আপনারা একটা আন্দোলন ইস্যু খুঁজবেন, আন্দোলন করবেন, এটা আমি দেখেন। এর আগে তো অনেক ইস্যু আছে, শুধু ধর্ষণ তো এখন, এর আগে তো অনেক ইস্যু আছে, কোনোটার বিচার তো পাই নাই, কোনোটার বিচার হয় নাই। আমি বলি, আপনি শুনেন, যে ইস্যুটি যান আপনি আগে দেখবেন এই সংগঠনের যে প্রধানমন্ত্রী, এই সংগঠনের যে সভাপতি আছে, সে ওয়ালিদ ভাই, আমাদের প্রোগ্রামটা একেবারেই শেষ পর্যায়ে, আমরা আসলে যেহেতু যে আপনাদের ব্যক্তিগত পর্যায়ে চলে আসছিলাম, আমরা আসলে এই বিষয়টা আবার না যাই আবার। আচ্ছা আচ্ছা ওয়ালিদ ভাই, যেহেতু শেষ পর্যায়ে আমি আপনাকে একটা কথা বলি, এটা বলতেছি, আপনি যে মানে ছাত্রলীগের যে মানে কথাটা বললেন, গল্প বলবো না, যেটা হয়তো বা, তবে যদি আপনি যেটা বলছেন সেটা যদি সম্পূর্ণ সত্যি হয়, তাহলে আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ। যদি সম্পূর্ণভাবে সত্যি হয় যে আপনি ছাত্রলীগের সংগঠনটাকে এভাবে তৈরি করেছেন, তাহলে আপনাকে আন্তরিকভাবে আমার ধন্যবাদ। কিন্তু আসলে বিশ্বাস করতে কষ্ট হয়, বিশ্বাস করতে কষ্ট হয়, কারণ আপনি যে বলছেন না যে ছাত্রলীগ নামধারী, এখানে কিন্তু দেখেন পোস্ট পজিশন সব দিয়ে কিন্তু সাংবাদিকরা প্রচার করছে। এখন কিন্তু কিছু গোপন করার উপর নাই, ইলেকট্রিক মিডিয়া, তারপর আপনি দেখেন নেটে, এখন সম্পূর্ণ এটা নামধারী কেন হবে, আপনি এইটা বললে তো হবে না, এইটা ওদেরকে একদম পোস্ট পজিশন সব দিয়ে আপনারা বহিষ্কারও করতেছেন হওয়ার পর, অথচ হওয়ার আগে যে ছেলেটা ডিসপ্যাচ হয়ে গেছে সেদিকে লক্ষ্য করতেছেন না। জি, আপনার কথার সাথে আমি একটু অ্যাড করি। আপনি শুনেন, আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির থেকে যুগে যুগে নবী রাসূলগণকে পাঠাইছে মানুষের হেদায়েত করার জন্য। এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। তো সবাই কিন্তু হেদায়েতের পথে আসেনি, সবাই হেদায়েতের পথে আসেনি। আল্লাহ তাআলা যাকে হেদায়েত করছে সেই হেদায়েত হয়েছে, আমি যেটা বুঝি আর যেটা জানি, যতটুকু জানি। তো আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন, তাও ঠিক আছে। আপনি আমার সংগঠনকে ছোট করবেন, এটা আমি মেনে নিতে পারছি না। না না না, আমি আপনার সংগঠনকে ছোট করি না, আমি বলছি আপনি যদি এটা করে থাকেন তাহলে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনি যেহেতু অন্য একটা দল করেন, আপনার বিশ্বাস করতে কষ্ট হবে, এটাই স্বাভাবিক। তবে আমি আপনাকে ইনভাইট করব আমাদের এলাকায়। আপনি যেহেতু উন্নয়ন চোখে পড়ে না, আমি আপনাকে বলবো আমাদের এলাকায় আসেন, বেড়াতে আসেন। খুব সুন্দর একটা জায়গা, ঘুরে ঘুরে উন্নয়ন দেখবেন। আমি তো বরিশাল থাকি, আপনারা এটা তো সিঙ্গাপুর বানাই বলাইছেন, আমি বরিশাল দেখতে চাই, সিঙ্গাপুর না। আপনার চোখে দেখবেন ৭১ সালের বন্যার পর যে দুর্ভিক্ষ, আপনি বাংলাদেশকে সবসময় দুর্ভিক্ষের ভিতরে দেখবেন, আর আমি দেখবো না না, ওইটা দেখি না, ওইটা দেখলে দেখতাম, ওইটা দেখলে দেখতাম, ওইটা দেখি না। আপু তো বিভাগীয় মহিলা দলের, আমি বিভাগী ভাই, আপনার আমি যেহেতু বিভাগী আপনার ওইখানে আমার যেতে হবে। এটা স্বাভাবিক, আপনি ১০০ বছর পিছনে ভাবতেছেন, আমি বাংলাদেশকে নিয়ে ১০০ বছর পরে আমার বাংলাদেশ কিরকম থাকবে আমি এইটা ভাবতেছি। তো আপনার চোখে দুর্ভিক্ষ, আমার চোখে উন্নতি, এটা স্বাভাবিক না। সরকার দল যখন ক্ষমতা তখন সব উন্নতি দেখে, সব আকাশের চাঁদ দেখে, রঙিন। আর বিরোধী দল থাকলে আমরা তো এখন দেখতে পাইতেছি না, সরকারি দলেরা দেখতেছে। আপনাদের এমন কোন উদাহরণ নাই সরকারি দলেরা সব আকাশে চাঁদ দেখতেছে আর আমরা অমাবস্যা দেখতেছি। আপনাদের যে নেত্রী, সে বলছিল পদ্মা সেতু বাংলাদেশে কখনোই সম্ভব না, দুটো পদ্মা সেতু আমরা করে দেব। সেই পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে শেষ করে দিয়ে আমার নেত্রী, সে তো বাংলাদেশটাকে বাঁচাতে, আপনারা তো ব্যাংক লুট করে ধ্বংস করে, সেই ৭৫-এ যেরকম ধ্বংস হয়েছিল ডাকাতি কইরা, এখন হয়েছে লুট কইরা, ওই যে পদ্মা সেতু করতেছেন, মোবাইলে টাকা ভরলে দেখি যে নাই কিছুক্ষণ পর কিভাবে করতেছেন আমরা তো দেখতেছি, বাংলাদেশটাকে শেষ করে করতেছে পদ্মা সেতু। শেয়ার বাজার নিয়ে বলবেন, ব্যাংক কেলেঙ্কারি নিয়ে বলবেন, ব্যাংকে টাকা থাকে, বলবো তো সব শেষ করে দিয়েছেন, শেয়ার বাজার শেষ করছেন, ডেস্টনি শেষ করছেন, সবকিছু শেষ করে দিয়েছেন, কোন উন্নয়ন করেন নাই, কোন উন্নয়ন, সবকিছু ধ্বংস করে দিয়েছেন, ধ্বংস করে আইওয়াশ করতেছেন, আপনারা হয়েছেন আইওয়াশ করতেছেন, একটা পদ্মা সেতুর নামে আইওয়াশ করতেছেন। আমরা উন্নয়নের খবর রাখি। যাই হোক, হচ্ছে যে ফারজানা রোজি আপুর কাছে যাব, যে আপু মানে এই যে হচ্ছে যে আপনারও যে জনপ্রিয়তা, আপনি হচ্ছে যে ৩টা পোস্টে দায়িত্বে আছেন, কিন্তু আপনাদের দলে তো বলা আছে এক নেতার এক পোস্ট, যেমনটি হচ্ছে যে বলা ছিল গত কাউন্সিলে, ষষ্ঠ কাউন্সিলে। তো আসলে যাই হোক, একটি পোস্ট আপনি হচ্ছে যে সাধারণ সম্পাদক। আমার একটি পোস্ট, আমি বলি, যেমন আমাদের মহানগর বিএনপির যে কমিটি, সেটি কিন্তু মানে কমিটির মেয়াদ নেই আমাদের, হ্যাঁ, এবং আমাদের যে এটা আছে মহিলা দলের যে কেন্দ্রীয় কমিটি, ওইটার কিছুদিন পরে এই কমিটিটা হয়েছে, এবং আমাদেরকে বলা হয়েছে পদত্যাগ করার জন্য। আমরা এটা আমাদের যেহেতু কমিটি হয়েছে সবেমাত্র, আমরা এখন আমাদেরকে বলা হলে আমরা পদত্যাগ পত্র দিয়ে দেবো।
এবং এটা একটু শিথিল করা হয়েছে, মানে যখন আগামী কাউন্সিল হবে তখন হয়তো এটা নিয়ে। আর যেহেতু আমাদের মহিলা দল, ছাত্র দল, সে সব কমিটিতেই আছে, মানে কেউ পদত্যাগ এখন পর্যন্ত করে নাই। যেমন আমাদের বরিশালেও আছে, দেখেন আপনি, অনেক আছে। যখন হ্যাঁ আমাদেরকে বলা হবে আমরা অবশ্যই পদত্যাগ করবো, গঠনতন্ত্র অবশ্যই মানবো আমরা, এবং জি আমাদেরকে যে সিদ্ধান্ত দেবে সেইটাই আমরা সাথে সাথে মেনে নেব। জি আপনাদের আপু মূলত আরেকটি আবার বিষয় জানবো। সিদ্ধান্তটা কে দেয়? জানতে ইচ্ছে করে। হ্যালো। আপনাদের মূলত হ্যাঁ, সংগঠনের জি জি সিদ্ধান্তটা আপু, কে দিচ্ছে? আপু হচ্ছে যে আমরা একেবারে শেষ পর্যায়ে, তো আমরা আসলে আর কোনো হচ্ছে যে মানে এর মধ্যে না যাই। তো হচ্ছে যে যাই হোক, ওয়ালিদ ভাই, আমরা হচ্ছে যে অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আমার ইচ্ছা আছে 1 ঘন্টার মধ্যে ক্লোজ করব। আমরা হচ্ছে যে ফারজানা রোজি আপুর কাছে যাব। আপু হচ্ছে যে যেটি জানবো যে আপনি যে এতগুলো পোস্ট হোল্ড করতেছেন, বা হচ্ছে যে আপনার জনপ্রিয়তার কারণেই, কিন্তু আসলে এই জনপ্রিয়তার কারণটা কি? ওয়ালিদ ভাই যেভাবে বলছিলেন, সে একেবারে তৃণমূল পর্যায়ে কাজ করছে, যার কারণেই আপনার সফলতা আমিও হচ্ছে যে। তৃণমূল পর্যায়ে কাজ করেছি। আমি কিন্তু 1, 2, 3 সংরক্ষিত আসন থেকে নির্বাচনও করেছি। নির্বাচনও করেছি আমি, এবং নির্বাচনটা কি হয়েছে তা তো আপনারা জানেন। এটার তর্কে যেহেতু শেষ সময়, এখন আর তর্কে যেতে চাই না। আহ নির্বাচনও আমি করেছি, এবং আমি তৃণমূল থেকে এবং ছাত্রদল থেকে আমি মানুষের পাশে থাকার, যেটা বললাম, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তাদের সুখ শান্তি জানার চেষ্টা করেছি, যে তাদের আমার যতটুকু সম্ভব তা দিয়ে আমি তাদেরকে উপকার করার চেষ্টা করেছি। যার কারণে এবং আসলে আপনাকে দল মূল্যায়ন করছে। হ্যাঁ, দল আমাকে মূল্যায়ন করেছে, এবং দলের প্রতি আমার শ্রদ্ধা সম্মান, এবং আমি তাদের দলকে স্যালুট জানাই। তারা আমার মূল্যায়ন করেছে, অবশ্যই করেছে। এবং আমিও দলের জন্য যতটুকু প্রয়োজন, মানে আমার দলের জন্য আমি নিবেদিত। আমি সবকিছু করতে পারি দলের জন্য, আমি জীবন দিয়ে দিতে পারি। এজন্য আমার কোনো মানে নাই দলের জন্য। এবং আমি যেটা বলছি, ওয়ালিদ ভাই হয়তো এটা ভালো লাগবেন, যে 5ই জানুয়ারি কিন্তু আমার উপর একদম নির্মম ভাবে হামলা হয়েছিল। আপনারা জানেন, পেপার পত্রিকায় দেখেছেন, যে ওরা যখন মনে করছে যে আমি মারা গেছি তখন ওরা চলে গেছে। হম, এটা কিন্তু আমি তখন। হ্যালো। যাই হোক, জি 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 আপু হচ্ছে যে আপনাদের এইটাই আমি সবসময় দলের পাশে থাকার এবং দলের জন্য কাজ করার। এবং আমি পোস্ট পজিশন আসলে আমাকে দিয়েছে, কিন্তু আমি একজন এর আগে কিন্তু সমর্থক হিসেবে কাজ করছি। তখন কিন্তু আমি যখন ছাত্র রাজনীতি করছি তখন আমার কোনো পোস্ট পজিশন ছিল না। একদম মানে আমি একদম কি বলবো আপনাদের, যে কাজ করছি সবসময় বিএনপির জন্য কাজ করছি। আমার পোস্ট পজিশন, আমি একজন সমর্থক হিসেবে কাজ করছি, কখনো আমি পোস্ট পজিশন চাইনি। কিন্তু দল এবং আমার নেতা যখন দেখছে যে হ্যাঁ আমি দলের জন্য নিবেদিত, আমি এটা পাই, তখন তারা আমার জন্য আমাকে একটা জায়গায় দিয়েছে। এবং আমি খুব গর্বের সাথে বলতে পারি যে আমি বরিশাল জেলা মহিলা দলের সেক্রেটারি এবং বিভাগীয় সহ সাংগঠনিক বরিশাল জেলা দক্ষিণ। জি, ধন্যবাদ হচ্ছে আপনাদের দুইজনকে, আমাদেরকে অনেক সময় দিলেন। আপনাদের দুইজনের কাছে আমি হচ্ছে যে দুইটি বিষয় জানতে চাইবো, এবং এরপরে আমাদের প্রোগ্রামটি হচ্ছে যে শেষ করে দেবো। আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য তো অত্যন্ত আমরা কৃতজ্ঞ, এবং বরিশাল ডিবেটিং সোসাইটি পরিবারে কৃতজ্ঞ। ওয়ালিদ ভাইয়ের কাছে যাব, মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদ। আমাদের আজকে 55তম পর্ব। আমরা সমসাময়িক হচ্ছে বিভিন্ন বরিশালের বিভিন্ন হচ্ছে গুণীজন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, তাদের কথাগুলো সকলকে শোনানোর চেষ্টা করি। তো আমাদের প্রোগ্রাম আসলেন, আপনার প্রতি তো আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। তো যদি সবার উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে, একই সাথে রাঙ্গামালী উপজেলার মানুষের উদ্দেশ্যে আপনার কি আহ্বান থাকবে? আমি আপনার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে শামীম ভাইকে, যে আপনি খুব সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপন করেছেন আমাদেরকে নিয়ে। এবং আমি রাঙ্গামালী উপজেলাবাসীর পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং রাঙ্গামালী উপজেলাবাসীকে বলবো যে আমি তথা আমার সংগঠন, আমার দল বিগত দিনে উন্নয়ন থেকে শুরু করে সকল ক্ষেত্রে যেভাবে মানুষের পাশে ছিল সেভাবে থাকবে। আপনারা আওয়ামী লীগের সাথে থাকুন, দেশরত্ন শেখ হাসিনার সাথে থাকুন, বাংলাদেশকে আমরা অনেক এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ রুজি আপা, আপনাকেও আমার দাওয়াত রইল। আপনি অবশ্যই উন্নয়ন দেখতে আসবেন আমাদের এলাকায়, আমাদের এই অঞ্চলে। আমি আপনাকে আপনার পাশে থেকে দেখিয়ে দেবো। আপনাদের এলাকা হয়তো যাবে, যেহেতু বিভাগীয় সহ সাংগঠনিক, তো তার হয়তো বিভাগের সমস্ত উপজেলায় তার কাজ থাকবে। তো হচ্ছে যে ফারজানা রোজি আপু যদি হচ্ছে যে জেলা মহিলা দল বা হচ্ছে বরিশাল বিভাগীয় যেহেতু সাংগঠনিক সম্পাদক, সেই হিসাবে আপনি সবার উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন।
আমি শামীম ভাইকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, অরিত ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি বরিশাল দক্ষিণ অঞ্চলের যারা আছে, নেতা কর্মী যারা আছে, সবাইকে বলবো সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আমাদেরকে সাহায্য করুন। সবাইকে ধন্যবাদ। জি, ধন্যবাদ দুজনের একে। আমরা আসলে যারাই দুইটা দলের হচ্ছে যে রাজনীতিবিদের মন মানসিকতা সবচেয়ে বেশি ভালো থাকে, কারণ হচ্ছে এজন্যই তারা রাজনীতি করে এবং মানুষের উন্নয়নের জন্য তারা সমস্ত জীবনটাকে উৎসর্গ করতে পারে, বা সেই মন মানসিকতার ধারা থেকেই কিন্তু তারা রাজনীতি করে। অনেক রাজনীতিবিদরা আমরা আহত হতে দেখি রাজনীতি প্রোগ্রামে, বিভিন্ন কারণে, বিভিন্ন সংগঠনের কাজে, আবারও দেখি তারা সুস্থ হয়ে আবার রাজনীতি ফিরে আসে। অনেকে রাজনীতির কারণে ইনশাল্লাহ। হয়তো বা কোনো কারণ ছাড়াই, রাজনীতির কারণ যদি তাদের জেল জুলুম খাটতে হয় বিভিন্ন সময়, আমরা দেখছি একেবারে বঙ্গবন্ধু থেকে শুরু করে যারাই হচ্ছে রাজনীতি করছে, বিএনপির অনেক নেতা খাচ্ছেন, খালেদা জিয়া জেলে ছিলেন, আমাদের শেখ হাসিনা জেলে ছিলেন। তো আসলে রাজনীতিবিদের মানুষদের কিন্তু কোনো চাওয়া পাওয়া ছাড়াই তারা রাজনীতি করে, তারা ভালো মনের মানুষের অধিকারী। এজন্য আমাদের সবার মধ্যে যাই হোক, দলের কারণে আমাদের অথবা মানে বিভিন্ন জিনিসের প্রতি মতভেদ থাকতে পারে বা মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের ব্যক্তি রাজনীতিবাদ হিসাবে অনেক ভালো সম্পর্ক। এখানে হয়তোবা ফারজানা রোজি আপু বিএনপি করে, এখানে মোহাম্মদ ওয়ালিদ বিন খালিদ বিন ওয়ালিদ ভাই আওয়ামী লীগ করে, তাদের মধ্যে হয়তো বা পার্টিগত ভাবে মানে একটু দ্বিমত থাকতে পারে, কিন্তু আসলে ব্যক্তি হিসাবে তারা কিন্তু দ্বিমত নেই, এবং আমাদের মধ্যে সবার মধ্যে সেই সম্পর্কটা কিন্তু আছে। তো যারা দেখছেন, যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে, সকলকে স্বাগতম। আমাদের হচ্ছে যে অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ভালো থাকবেন, এবং আপনাদেরকেও আমাদের অন্য কোনো প্রোগ্রামে আসার জন্য অনুরোধ রইল। তো শুভরাত্রি, ভালো থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি। ধন্যবাদ।